আপু, তুমি কেমন আছো? কারোর গলার আওয়াজ শুনে পেছনে তাকাই কুহু। শিহাব, তুই এসেছিস? বাবা এসেছে বুঝি? আবেগে বাকরুদ্ধ হয়ে যায় কুহু। আব্বু, আম্মু, আপু সবাই এসেছে। আপু, তুমি বললে না তো কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস সোনা? বাবা আর ছোট মা কোথায় রে ছোট? শিহাবের গালে চুমু দিয়ে প্রশ্ন করে কুহু। আব্বু আম্মু ফুবুদের সাথে কথা বলছে। ছোটু, তুই দিদুনের সাথে কথা বল, আমি বাবার সাথে দেখা করে আসছি। দিদুন, আমি যাই। আয়েশা সালেহা মাথা নাড়াতেই কুহু দৌড়ে বাগানে চলে যায় বাবার খোঁজে। তাহমিদ এতক্ষণ অবাক চোখে এক চপলা মেয়েকে দেখছিল, যে মেয়েকে এতটা বছরে তাহমিদ এইভাবে উচ্ছ্বাসিত হতে দেখেনি, এইভাবে হাসতে দেখেনি। তাহমিদ হাত বাড়িয়ে শিহাবকে কাছে ডেকে নেয়। কুহু বাবাকে বড় পুকুর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সেই দিকে এগিয়ে যায়। বাবা, কেমন আছো তুমি? এত দেরি করে আসলে যে? ছোট মা, তুমি ভালো আছো? কায়েস বড় মেয়েকে দেখে ওকে বুকে টেনে নেয়। শিউলি আক্তার কুহুর প্রশ্নের জবাবে শুধু মাথা নাড়ায়। আমি ভালো আছি। তুই ভালো আছিস তো মা? বাবার মুখে এত মধুর স্বরে মা ডাকটা শুনে আবেগে কেঁদে ফেলে কুহু। দীর্ঘ 6 মাস পর বাবাকে চোখের সামনে দেখে কুহু কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেঁদে ভাসাচ্ছে বাবার বুক। কায়েসও পরম মমতায় মেয়ের মাথায় হাত বোলাচ্ছে। আর এইদিকে বাবা মেয়ের এই ভালোবাসা দেখে মনে মনে বলছে, যত সব আধিক্যতা। এমন ভাব করতেছে যেন কতকাল ওই কালিরে দেখেনি। এভাবে মনে মনে হাজারটা গালি দিতে থাকে কুহুকে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি হচ্ছে তাহমিদ। আফরোজা নাজনীনের 2 বোনের ছেলে মেয়েদের সাথে তাহমিদের খুব ভালো সম্পর্ক। ওরাও তাহমিদকে গুরু মানে। স্টেজের একপাশে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আনানের বন্ধু বান্ধব, আরশির বন্ধু তনায়া ও তার ভাই তনয়, সুপ্তি, সিকতা, দৃষ্টি, শিহাব, আনানের 6 জন চাস্তো ভাই, ফুফাতো ভাই বোন মিলে বিশাল একটা গ্যাং এই মুহূর্তে শোরগোলে মেতেছে বাগানে। সবাই আছে, শুধু কুহু বাদে। এদের কেউ গান গাইছে, কেউ নাচছে, কেউ জোকস শোনাচ্ছে। গাইস, আজ কেক কাটার পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে তাহমিদ ভাই আমাদেরকে গান শোনাবে। ভাই কিন্তু জবরদস্ত গান গায়। আনারের অ্যানাউন্সমেন্টে শুনে সবাই যেন হৈ হৈ করে ওঠে। তাহমিদ বুঝলো এদের থেকে আর নিস্তার পাবার কোনো উপায়ই নেই। তনয়া জোর করে কুহুকে ওদের আড্ডার মাঝে নিয়ে আসে। বরাবরের মতো ইন্ট্রোভার্ট টাইপের কুহু এইসবই কখনোই কমফোর্ট ফিল করে না, কিন্তু এই কাজিন জাতির কাছে ও সম্পূর্ণরূপে পরাস্ত হয় সব সময়। একে একে আনানের সব বন্ধুদের সাথে কুহুকে পরিচয় করিয়ে দেয় আনান। কুহুও হাসি মুখে তাদের সাথে কথা বলে। আনান ভাইয়া, কুহু আপুও কিন্তু খুব ভালো গান গাইতে পারে। আজ কুহু আপুর গান শুনলে মন্দ হয় না কিন্তু। তনয়ার এই কথাটা শুনে কুহুর হাত পা কাঁপছে। তনয়া এটা কি বলল? আজ এখানে ছোট মা উপস্থিত আছে। আজ এখানে যদি কোনো অনর্থ হয়, তাহলে ছোট মা নির্ঘাত ওকে মেরেই ফেলবে। ও কতদিন এইভাবে বাইরে থাকবে? একদিন তো ওকে গ্রামে যেতেই হবে। কেক কাটার মুহূর্ত আগত। আরশি, কাজিন আর বন্ধুদের সাথে উত্তেজিত হয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মুহূর্তের জন্য। কুহু বড় পুকুর পাশে দাঁড়িয়ে হাসি মুখে ওদের দেখছে। সুপ্তি অনেক বলেও আরশির পাশে ওকে নিয়ে যেতে পারেনি। তাহমিদ আর আনানরা বাগানের মাঝে আড্ডায় মেতেছে। ওরা এসবের আশেপাশেই নেই। করতালি আর বাদ্যে গানের সাথে কেক কাটে আরশি। একে একে সবাইকে খাইয়ে দেয়। আজকের এই মুহূর্তে নিজের মাকে প্রবলভাবে অনুভব করছে কুহু। মা বেঁচে থাকলে নিশ্চয়ই ওর জীবনটাও এইভাবে হাসি খুশিতে ভরপুর থাকতো। ওর সকল ছোট বড় আবদার মা হাসি মুখে মেটাতো। বিশেষ দিনে বিশেষ মুহূর্তে মায়ের সান্নিধ্য পাওয়া যেত। এসব নানান কথা ভাবতে ভাবতে কুহুর চোখে পানি চলে আসে। আবার সেই পানি সকলের অগোচরে মুছেও ফেলে। কেউ ওর চোখের পানি না দেখলেও একজনের চোখ এড়ায়নি। সে পুরো অনুষ্ঠানে ঈগলের চোখে চেয়ে আছে কুহুর দিকেই। সেই একজনই তার প্রিয়তমার চোখের পানি দেখে ঠিক বুঝে নেয় সে কাঁদছে কেন। এখন যত কাদার কেঁদে নাও। যেদিন আমার কাছে চিরতরে আসবে, সেই দিন থেকে তোমার চোখের এক ফোঁটাও পানি আমি আসতে দিব না, প্রমিস করছি। ভাই, একা একা কি কথা বলছো? পাগল হয়ে গেছো নাকি? আনানের কথা শুনে তার দিকে চোখ ফেরায় তাহমিদ। আমি সেই 6-7 বছর আগেই পাগল হয়েছি, অথচ আজ তোর চোখে পড়লো? সত্যি তুই উজবুকির থেকে গেলি।
মানুষ আর হইলি না। ভাই, এভাবে হেয়ালি করবে না তো। তোমার কথার আগামাথা কিচ্ছু বুঝি না সাই। গুরুজনের সাথে কেউ কখনো হেয়ালি করে? আর তোর সাথে তো কখনোই নয়। হাজার হোক গুরুজন বলে কথা। আবারও শুরু করলে? আমি তোমার গুরুজন হলাম কবে থেকে, আর কেমন করে? কেঁদে দেওয়ার মতো করে অবস্থা আনানের। আমি শিওর যেদিন জানতে পারবি তুই কেমন গুরুজন, সেদিন আফসোসে কপাল চাপড়াবি। বাদ দে সব কথা, এবার বল তোর ভাবিকে দেখতে কেমন? আনানের চোয়াল ঝুলে যায় তাহমিদের কথা শুনে। কোন ভাবি? কার ভাবি? আর কিসের ভাবি? আমি কোনো ভাবিকে দেখিনি। এই বুদ্ধি নিয়ে গুরুজনের কাহিনী জানতে চাস? আগে ভাবি কে সেটা খুঁজে বের কর, তবেই জানতে পারবি কিসের গুরুজন তুই। আনান চোখ মুখ কুচকে তাকায় তাহমিদের দিকে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চাই মনের দোয়ার। দু চোখ নির্বাক আসে না ছুটে। তুমি এলে রংধনুর রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়। এই মনের আহ্লাদ আসো না ছুটে। তাহমিদের হৃদয় স্পর্শী গানের শ্রোতারা মোহু মোহু করতালিতে ভাসিয়ে দেয়। আনানের গিটার হাতে দাঁড়ানো তাহমিদের দৃষ্টি একজনের ওপরেই নিবদ্ধ, কিন্তু সেই একজন অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছে দেওয়ালের ওপাশে। তনয়ার অ্যানাউন্সমেন্টে হুঁশ ফেরে তার। তনয়া তাকে গান গাইতে স্টেজে ডাকছে। সাথে সাথেই তার কাজিন সমাজ টেনে হিচড়ে নিয়ে যায় স্টেজে। বাধা দেওয়ার কোনো সুযোগ পায় না সে। স্টেজে উঠে সামনে তাকাতেই মাথা ঘুরে যায়। এত মানুষজনের সামনে কেমন করে গাইবে? পাশ থেকে কাজিনরা উৎসাহ দিচ্ছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। রিনরিনিয়ে গলায় জেঁকে বসেছে নজরুল সঙ্গীত। এমনও বর্ষার ছিল সেদিন। শিওরে প্রদীপ ছিল মলিন, তব হাতে ছিল কলসবিন। মনে কি পড়ে প্রিয়? তাহমিদ সুরের মূর্ছনায় হারিয়ে গেছে। এই মেয়ে এত সুন্দর করে গাইতে পারে। গান শেষ হলে সবাই কুহুর প্রশংসায় পঞ্চমুখ হয়। এইভাবে সবাইকে কুহুর তারিফ করতে দেখে শিউলি আক্তারের ভীষণ রাগ হয়। কেউ তো একবারও তার এত সুন্দর মেয়ের প্রশংসা করলো না, কিছু বললও না। মনে মনে ভাবে শুধু একবার কুহুকে একা পায়। সানাউল রাশেদিন সন্ধ্যায় এসেছেন। তিনি এই মুহূর্তে বসে আছেন শাহনাজ সুলতানার ড্রয়িং রুমে। আকরাম হোসেনের ভাইয়ের সাথে কথা বলছেন তিনি। কিছুক্ষণ পর তারা বাসায় যাবেন। কুহু, আমাকে এক গ্লাস পানি দিও তো মা। কুহুকে ড্রয়িং রুমে আসতে দেখে আবদার করলেন সানাউল রাশেদিন। কুহু মাথা নাড়িয়ে পানি আনতে রান্নাঘরে আসে, কিন্তু সেখানে পানি নেই। তাই সে ফুপাকে অপেক্ষা করতে বলে বাগানে আসে পানি নিতে। পানি নিয়ে ভেতরে আসতেই তাহমিদের সামনে পড়ে কুহু। তাহমিদ কুহুর হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু পানি পান করে। কুহু অসহায় চোখে দেখল তাহমিদের কাজ। এটা বড় ফুপার জন্য নিয়ে যাচ্ছিলাম, আর আপনি? বিরক্তিতে মুখে কথা জোগায় না কুহুর। আমার পিপাসা পেয়েছিল তাই খেয়েছি, এতে খোটা দেওয়ার কি হলো? দেশে কি পানির অভাব পড়েছে? কতজনের চোখেই তো দেখি 7 সাগরের পানি। শুধু এইটুকু 2 চোখ চিপলেই পানির ঝর্ণা বয়। কিন্তু দেখো, সে কিনা এই এক গ্লাস পানির জন্য হাপিত্তেশ করছে। আজীব। তবে গান শুনে বোঝা যায় না কেউ এত কাঁদতে পারে। যার চোখে 7 মহাদেশের পানি, তার গলায় গান আছে, এও সম্ভব? ভাগ্যিস পানির তোড়ে গান ভেসে যায়নি। কথা শেষ করে স্থান ত্যাগ করে তাহমিদ। আর কুহু হিসাব মিলাচ্ছে তার কথার উত্তর কি এগুলো ছিল। আবার ঘুরে বাগানে এসে এক গ্লাস পানি নিয়ে ফুপার কাছে আসে। রাত 11টার দিকে আফরোজা নাজনীন তার পরিবার সহ নিজ বাসায় রওনা দেন। যাবার আগে কায়েসকে তাদের বাসায় যাবার কথা বলে দিয়েছেন। কায়েসও রাজি হয়েছে। পরের দিন সকালে খাবার খেয়ে হোস্টেলে ফেরে। আর ওর আজকে থেকে ক্লাস শুরু। কায়েস মেয়েকে বলেছেন যে কয়দিন ঢাকায় আছে সেই কয়দিন সে প্রত্যেকটা দিন কুহুর সাথে দেখা করবে। কুহু বাবার কথার প্রতি উত্তরে শুধুই হাসে। ওর খুব আনন্দ লাগছে। বাবা ওর সাথে দেখা করতে হোস্টেলে আসবে। বান্ধবীদের কাছে বলবে ওর বাবা এসেছে। যখন ওদের বাবা মার মাঝে মধ্যে দেখা করতে আসতো তখন কুহুর মনটা ভীষণ খারাপ হতো। আজ কুহুর সবাইকে দেখাবে, ওর বাবাও দেখতে এসেছে। আনন্দে নাচতে নাচতে কুহু কলেজে যায়। সেই দিন বিকালে নাজমা, পারভিন, শাহনাজ সুলতানা, কায়েস, শিউলি সহ বাচ্চারা মিলে আফরোজা নাজনীনের বাসায় আসে। কুঞ্জ ছায়া আজ মানুষের পদাচরণায় গমগম করছে। তাহমিদ ওর রুমের বিছানায় শুয়ে পড়েছিল। ঠিক তখনই হুড়মুড় করে
শিক্তা সহ ওর কাজিন বাহিনী তাহমিদের রুমে প্রবেশ করে। ভাইয়া, আমরা এসে গেছি। তনয়ার চিৎকারে লাফিয়ে ওঠে। ওর বুকের ভেতর ধুকফুক করছে। দোয়া পাঠ করে বুকে ফু দিল। এসেছিস ভালো কথা, কিন্তু এইভাবে চিৎকার দিলি কেন? আর একটু হলেই কলিজাটা মুখ দিয়ে টুক করে লাফ দিত। বেয়াদ্দপ মেয়ে, দুই দিকের আত্মীয় সম্মান দিতে জানিস না? তোদের কপালে ভালো জামাই নাই বুঝলি? তোদের জন্য সিদ্দিক চোর অপেক্ষা করছে। তনয়া তাহমিদের কথা শুনে মুখটা কালো করে নেয়। ভাইয়া, আর মানুষ পাইলা না? ওই সিদ্দিক চোরের কথাই মাথায় আসলো। আমি স্বপ্ন দেখি আমার জামাই বিজয় দেবাকরণ্ডের মতো হবে, কিন্তু তুমি তো আমার কপাল পচাইলে। তনয়ের কথা শুনে আরশি হো হো করে হেসে ওঠে। ওর সাথে তাল মিলিয়ে বাকি সবাই ঘর কাঁপিয়ে হাসছে। তাহমিদ তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে, আমরা সবাই মিলে বাইরে যাব। সুপ্তি তাহমিদকে তাড়া দেয়। তোরা যাবি যা, এর ভেতরে আমাকে টানছিস কেন? আমি একটু ঘুমাবো। ভাই, তুমি এসব কি বলছো? আমরা তোমাকে রেখে বেড়াতে যাব? এতটা স্বার্থপর বানিয়ে দিলে আমাদের। তুমি এখনই ওঠো, আমরা এখনই বের হব, নইলে দেরি হয়ে যাবে। আনান টেনে তুলে বসায় তাহমিদকে। ভাইয়া চলো না, এরপর কুহুর কাছে যেতে হবে তো, ওকে নিয়ে তবেই যাব। আরশির মুখে কুহুর নাম শুনে আর দেরি করে না তাহমিদ। ঝটপট করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে ওদের সাথে। এদিকে সুপ্তি ভাবছে যে তাহমিদ কুহুর সাথে বিয়ের কথা শুনেই আগ্নেয়গিরির ন্যায় ফেটে পড়েছিল। সেই তাহমিদই এখন কুহু যাবে শুনেও ওদের সাথে বের হলো। এটা কিভাবে সম্ভব? কিন্তু আবার এই বলে সান্ত্বনা দেয়, সেই ঘটনার পর তাহমিদ অন্তত কুহুর সাথে নতুন করে খারাপ আচরণ করেনি। তনয়া কুহুকে ফোন দিয়ে তৈরি হয়ে থাকতে বলেছে। কুহুও তৈরি হয়ে হোস্টেলের রুমে পায়চারি করছে, কিন্তু ও এখনো পর্যন্ত জানে না তাহমিদও আসছে ওদের সাথে। হোস্টেলের গেটে এসে ওরা কুহুকে ফোন করে সুপ্তি। কুহু ফোনটা পেয়ে গেটে এসে দারোয়ান চাচার সাথে কথা বলে পারমিশন নিয়ে বের হয়, কিন্তু গেটের বাইরে এসেই তাহমিদকে দেখে থমকে দাঁড়ায়। তাহমিদ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অবশ্য ওরা কাজিনরা সবাই গাড়ি থেকে নেমে বাইরে হইচই করছিল। কুহু বাইরে আসলে সবাই হুড়োহুড়ি করে গাড়িতে ওঠে। সবাই যে যার জায়গায় বসেছে। দুইটা গাড়ি করে এসেছে ওরা। একটাতে ড্রাইভার, পাশে শিহাব, পেছনে সুপ্তি, তনয়া, আরশি। আরশির 3 জন চাস্তো বোন, 2 জন ফুফাতো বোন। অপর গাড়িতে ড্রাইভারের পাশে আনান, পেছনে শিকতা, দৃষ্টি, তাহমিদ বসেছে। তাহমিদদের গাড়িতে একজনের বসার জায়গা আছে। কুহু বাধ্য হয়েই এই গাড়িতেই ওঠে। তাহমিদ আসবে জানলে ও কখনোই বেড়াতে যাওয়ার জন্য রাজি হতো না। ওরা কুহুকে বসার জায়গা দেয়, কিন্তু বসতে গিয়ে দেখা গেল তাহমিদের পাশেই ওকে বসতে হবে। একই গাড়িতে দৃষ্টি আছে বলে কুহু কোনো প্রতিবাদ না করে তাহমিদের পাশে বসে। তাহমিদ মুচকি হেসে বাইরে তাকায়। ভাগ্যিস বুদ্ধি করে দৃষ্টিকে এই গাড়িতে নিয়েছিল। তাহমিদের পাশে বসে জড়সড় হয়ে বসে আছে কুহু। আর এদিকে তাহমিদের মনে লাড্ডু ফুটেছে। রাজ্যের বিরক্তি এসে কুহুর শরীরে চেপে বসেছে। বিরক্তি কাটতে ওর অপর পাশে বসা শিকতার সাথে গল্প করতে শুরু করে। তাহমিদ ফোনটা বের করে অনলাইনে ঢু মারছে। আপাতত কুহু ওর পাশে বসে আছে, এই তার জন্য যথেষ্ট। ঘন্টাখানেক পথ অতিক্রম করে ওরা একটা রিসোর্টে আসে। নদীর ধারে বিশাল রিসোর্ট। একদম প্রকৃতির মাঝে অবস্থিত রিসোর্টে বিনোদনের সকল ব্যবস্থাই আছে। গেট দিয়ে ঢুকেই দুই পাশে রং বেরঙের গাছের সারি। নানান রঙের ফুল গাছের চারপাশে শোভা পাচ্ছে। গাছ পাগল কুহু এত এত ফুলের গাছ দেখে আনন্দে উতালা হয়ে যায়। সবাই গাড়ি থেকে নেমে রিসিপশনে এসে একটা রুম বুক করে ফ্রেশ হওয়ার জন্য। সবাই রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বাইরে আসে। প্রথমেই তারা নদীর ধারে এসে হই হুল্লোড় করতে শুরু করে দেয়। তাহমিদ আর আনান মিলে সবার জন্য জুসের ক্যান নিয়ে আসে। সবার হাতে একটা করে ক্যান দিয়ে কুহুর কাছে আসলে ও তাহমিদকে দেখে নিতে নিম রাজি হয়। এখন কি সবার সামনে জুস নিতে রিকোয়েস্ট করতে হবে? একটা গান গেয়েই মানুষ যে নিজেকে স্টার ভাবতে শুরু করে, তাই এই প্রথমবার দেখলাম। কালে কালে যে আরো কত কিছু দেখবো তা আল্লাহই ভালো জানে। তাহমিদের খোঁচা মারা কথায় কুহু হাত বাড়ায়। তাহমিদ, এখানে কিন্তু নৌকা চড়া ব্যবস্থা আছে বোধ হয়, একটু কারোর সাথে যোগাযোগ বলে দেখবি। অনেকদিন নৌকায় চড়া হয় না। সুপ্তির আবদার পূরণ করে তাহমিদকে। সাঁতার জানিস তো? যতজন আছিস নৌকা তোদের ভার নিতে পারবে কিনা সেই চিন্তাই করছি। তাহমিদের বাচ্চা
তুই যে নৌকা দেখ, আমাদের চিন্তা করতে হবে না তোর। সুপ্তি আর তাহমিদ 3 মাসের ছোট বড় হওয়ায় একে অপরকে তুই বলেই ডাকে। আমি কিন্তু নৌকায় থাকবো না, শেষে যদি ডুবে যাস বাঁচাবে কে? আশেপাশে কোনো সুপার হিরো নেই, কিন্তু শেষমেশ ভরসা এই তাহমিদই। টি শার্টের কলারটা উঁচু করে ভাব নিয়ে বলে তাহমিদ। এই পোলা, এত কথা বলিস কেন? বলে দিলাম এত কথা বলবি না। সুপ্তি তাহমিদের সামনে ঠেলে দেয়। নদীর টলমল পানিতে মাঝারি বৈঠা ফেলার ছলাৎ ছলাৎ শব্দ এক অপূর্ব সুরের মূর্ছনা সৃষ্টি করেছে। কুহু একটু হেলে দু হাতে আজলা ভর্তি পাক করে পানি নিয়ে আবারও নদীতে ছুড়ে দেয়। তাহমিদ আনান ওর নৌকায় না উঠে নদীর ধারে দাঁড়িয়ে নৌকার দিকে দৃষ্টি নিবদ্ধ করে আসে। হঠাৎই তাহমিদের চোখ যায় কুহুর দিকে। মেয়েটা 2 হাতে আজলা ভর্তি করে পানি নিয়ে নদীতে ছুটছে। নদীর তীর থেকে কুহুর মুখের হাসি স্পষ্টই দেখতে পায় তাহমিদ। তনয়া আর আরশি মিলে নাচানাচি শুরু করেছে। নৌকা থেকে নেমে ওরা রিসোর্টে ফেরে। সেখানে কনসার্ট হচ্ছিল। কিছুক্ষণ কনসার্ট উপভোগ করে আবারও বাইরে আসে। এদিকে সেদিকে ঘোরাঘুরি করে। ফুচকা, চটপটি, বার্গার, স্যান্ডউইচ খাওয়াও ভাইয়া। দেখো কত দোকান, আর তুমি কিছুই খাওয়াচ্ছ না। এত কিপটা কেন তুমি? তনয়া তাহমিদের হাত ধরে বায়না করে। আমি কিপটা? তাহলে তুই নিজে কিনে খা না। আমার এত শখ জাগেনি তোকে খাওয়ানোর। তাহমিদ তনয়ার হাত ছাড়িয়ে দিয়ে বলে, ও ভাইয়া, তুমি কিপটা নও, কিপটা তো আনান ভাইয়া। প্লিজ প্লিজ ভাইয়া, একটু খাওয়াও না। চল, সবাইকে নিয়ে আয়। সবাই হুড়মুড়িয়ে সামনের দোকানে গিয়ে দাঁড়ায়। যে যার মতো করে খাবার অর্ডার দেয়। শুধু কুহু দাঁড়িয়ে আছে। কিরে কুহু, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু খাবি না? সুপ্তি জিজ্ঞাসা করে কুহুকে। আমি এসব খাই না আপু, তোমরা খাও। আনান, তুই কি মেয়ে নাকি রে? মেয়েদের সাথে তাল মিলিয়ে ফুচকা খাচ্ছিস? সেম অন আনান। তাহমিদের কুটুক্তি শুনেও আনান নিজের মতো করে খেয়ে যাচ্ছে। কুহু দোকানের পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে এদিকে সেদিকে দেখছে। ফুচকা চটপটি খাও না, ঝালমুড়ি নিশ্চয়ই খাও। কুহুর সামনে ঝালমুড়ির ঠোঙা বাড়িয়ে ধরে আছে তাহমিদ। ধন্যবাদ, আমি খাবো না। অন্যদিকে মুখটা ঘুরিয়ে বলে কুহু, যদি 3 সেকেন্ড এটা না নাও তবে তোমাকে আমি কিন্তু নদীতে আছাড় মারবো। জলটা শক্ত করে বলে তাহমিদ। আমি সাঁতার জানি, তাই ভয় দেখিয়ে লাভ নেই। কুহুও তেড়াভাবে উত্তর দেয়। ভেজা অবস্থায় এখানেই ফেলে রেখে যাব। আই প্রমিস, তোমার ভাই বোনেদের কারোর সাহস হবে না তোমাকে গাড়িতে নেওয়ার। তাহমিদের গলায় এমন কিছু ছিল যা মুহূর্তেই কুহুর সিদ্ধান্ত বদলে ফেলতে বাধ্য করে। তাহমিদের হাত থেকে ঝালমুড়ির ঠোঙ্গাটা নিয়ে অন্যদিকে ঘোরে। তাহমিদ মুচকি হেসে সেখান থেকে সরে আসে। এটা সেটা খেয়ে ওরা আসে ছোট্ট বাজার মতো জায়গায়, যেখানে বেশ কয়েকটা দোকান। দোকান ভর্তি চুড়ি, কানের দুল সহ মেয়েদের নানান রকম সাজের জিনিস। মেয়েরা হুড়মুড়িয়ে খেয়ে পড়ে দোকানগুলোতে। সবাই মুঠো ভর্তি করে বিভিন্ন রং বেরঙের কাচের চুড়ি কিনছে। অবশ্য ওরা পছন্দ মতো নিচ্ছে। দাম দিবে তাহমিদ। আরশি একটা দোকানে দাঁড়িয়ে কানের দুল দেখছে। আরশি, তোরা সবাই কত কিছু কিনছিস, কিন্তু ওই যে রোবট, সে তো কিছু নিচ্ছে না। সে কি কিছুই নিবে না? আরশির প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তাহমিদের দিকে। না মানে কুহুর কথা বলছিলাম, সে তো কিছুই নিচ্ছে না। আপুকে আমি বলেছি, কিন্তু আপু বলল কিছুই নিবে না। আরশির সরল স্বীকারোক্তি শুনে তাহমিদ কিছু ভেবে এক মুঠো লাল নীল কালো চুড়ি কিনে আরশির কাছে দিয়ে কুহুকে দিতে বলে। এগুলো তুই কুহুকে দিস, সে তো আমার আশেপাশে ভেড়ে না, আর কথাও বলে না। তাই এগুলো আমি দিয়েছি জানলে ও নিবে না। কথাটা নিজের মাঝেই রাখিস তুই। আসলে তোরা সবাই কিনছিস, কিন্তু ও কিছুই কিনছে না। এটা মানা যায় না। শেষে দেখা যাবে আড়ালে আবডালে ওই মেয়েটাই আমাকে কিপটে ডাকবে। আরশি চুড়িগুলো নিয়ে তাহমিদকে বলে, কেউ জানবে না চুড়িগুলো কে দিয়েছে। খুশিতে তাহমিদ আরশিকে আরো অনেকগুলো চুড়ি, কানের দুল কিনে দেয়। ওরা রিসোর্টে রাতের খাবার খেয়ে তারপর বাসায় ফেরার জন্য গাড়িতে ওঠে। আসার পথে যে যেখানে বসেছিল ফেরার পথেও সেভাবেই বসেছে। সারাদিন সবাই হই হুল্লোড় করে গাড়িতে উঠেই ক্লান্ত হয়ে সিটে শরীরটা এলিয়ে দিয়েছে। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পর মেয়েরা ঘুমিয়ে পড়ে, কিন্তু কুহু গাড়িতে উঠলে কখনোই ঘুমাতে পারে না। এদিকে অন্ধকার গাড়িতে দম বন্ধ হয়ে আসে কুহুর। কি হয়েছে? এমন তিড়িমিড়িং করছেন কেন? কিছু না। আর কিছু বলে না কুহু। আসলে ও তাহমিদের সাথে কথা বলতে চায় না। নাও চকলেট খাও, ভালো লাগবে।
সরি, লাগবে না। আমাকে ক্ষমা করা যায় না? তাহমিদের আবেগ মাখা কথা শুনে চমকে ওঠে কুহু। এই লোক হঠাৎ ক্ষমা চাইছে কেন? আমার মতো সাধারণ মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিজের সম্মান ক্ষুণ্ণ করবেন না। আর আপনি এমন কিছুই করেননি যে কারণে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কুহুর এমন কথায় কি উত্তর দিবে তাহমিদ? গাড়ির ছিটে মাথা ঠেকিয়ে ভেতর থেকে উঠে আসা কান্নাটাকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কতটা কষ্ট পেলে একটা মেয়ে এইভাবে বলতে পারে তা বুঝতে পারছে তাহমিদ। রাত 10টা বেজে গেছে। তাহমিদ, সুপ্তি, সিক্তা বাদে সবাই আনন্দের বাসায় যাবে, কিন্তু সমস্যা হয়েছে কুহুকে নিয়ে। এত রাতে হোস্টেলে যাওয়া যাবে না, তাই ভেবেচিন্তে কুহু আনন্দের সাথে যেতে চায়। আনানের বাসার সামনে এসে কুহু গাড়ি থেকে নেমে আসে। একটিবারও তাহমিদের দিকে তাকায় না, কিংবা ওর সাথে কথাও বলে না। তাহমিদ ওকে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু কুহু সেই সুযোগটা দেয়নি। আমু জানো, তাহমিদ ভাইয়া ওই কুহুর সাথে কথা বলে। সে নাকি কুহুকে বিয়ে করতে রাজি হয়নি। তাহলে সবসময় কুহুর আশেপাশে থাকে কেন? আবার আজ বেড়াতে যাওয়ার সময় তাহমিদ ভাইয়া কুহুর পাশেই বসেছিল। পরে তাহমিদ ভাইয়া ওকে ঝালমুড়িও কিনে দিয়েছে। দৃষ্টি শিউলি আক্তারের কাছে এসে ফিসফিস করে বলে, আরো কি বেশ কিছু কথা বানিয়ে বলল, যেগুলো কুহু করেইনি। দৃষ্টির মাথায় ছোটবেলা থেকেই শিউলি ঢুকিয়ে দিয়েছে কুহু ওর সৎ বোন, তাই সময় পেলেই দৃষ্টির সুযোগ সঠিক ব্যবহার করে কুহুকে হেনস্থা করে। শিউলি আক্তার মেয়ের কথার উত্তর না দিয়ে চিন্তার মাঝে ডুব দিয়েছে। সে ঢাকা আসার পর থেকে কুহুকে নিয়ে সবার মাতামাতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। সে ভেবেই পায় না ওই কালির মাঝে কি আছে যে সবাই ওকে মাথায় তুলে রাখে। হের পাখনা গজাইছে, তাই এত উড়তাছে। সময় বুঝা হেই কালির পাখনা আমি কাইটটা দিব, তখন কেমনে ওড়ে তা দেখা যাইব। হের ঢাকায় পড়নের স্বাদ আমি মিটাইলে আমার নামও শিউলি না। এইখানে আসনের পর থেকেই ওরে নিয়ে সকলের আহ্লাদ দেখতাছি। নিকুচি করি সকলের আহ্লাদের। একদলা থুতু জানালা দিয়ে বাইরে ফেলল শিউলি। সকালে নাস্তা করেই কুহু কলেজের জন্য বের হয়। যাওয়ার আগে শিউলি আক্তারের সাথে দেখা করে। ছোট মা, আজ বাবা আমার কলেজে যাবে, তুমিও যেও বাবার সাথে, আমার কলেজ দেখে আসবে। দৃষ্টি শিহাবকেও নিয়ে যেও। উচ্ছ্বাসিত হয়ে কুহু ওর ছোট মাকে বলে, কেন রে কালি, তোর কলেজে আমার যাওন লাগবো কেন? তুই কি এমন মহারানী হইছস? আর তোর কলেজে কি রাজভোগ আছে যে আমার যাওন লাগবো? আমি দেখতাছি ঢাকায় ভর্তি হইয়া পা লম্বা হইছে তোর। যেহানে সেইহানে যাইতাছস, এত বাড়িস না, তইলে কিন্তু পাটা কাইটটা লুলা বানাইয়া দিব। কুহুর সকল আনন্দে জল ঢেলে খেকিয়ে ওঠে শিউলি আক্তার। নিমিষে কুহুর মুখটা চুপসে যায়। অবনত মস্তকে বেরিয়ে আসে রুম থেকে। ফুপুকে বলে বেরিয়ে আসে বাসা থেকে। গেট পেরোতেই একটা সিএনজি দেখলো। সেই দিনের সেই চাচা, যাকে রাস্তাঘাটে কুহু মাঝে মধ্যেই দেখতে পায়। চাচাও কুহুকে দেখে স্নেহের হাসি দেয়। কুহু উঠে বসে সিএনজিতে। সারা রাস্তা কুহু ভাবতে ভাবতে যায়, কেন ছোট মা ওকে এত ঘৃণা করে? একটু মিষ্টি করে কথা কেন বলে না ওর সাথে? ছোটবেলা থেকেই জেনেছি সৎ মানে হচ্ছে ভালো আর মহৎ। তবে সৎ মা কেন ভালো বা মহৎ হয় না? সৎ মা ডাকটা শুনলেই কেন বুকের ভেতরে এক দলা ভয় এসে হামলে পড়ে? সৎ মা যদি ভালোই না হবে, তবে এই ডাক কেন আবিষ্কার হলো? কেন সৎ মায়ের জায়গায় অন্য ডাকটা আসলো না? কেন এই ডাকটা আসলো? সেই দিন বিকালে আনানের সাথে কায়েস আর শিহাব এলো কুহুর হোস্টেলে। বাবাকে দেখে কুহুর সে কি খুশি। বান্ধবীদের ডেকে এনে বাবা ও ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। বাবা মেয়ের বেশ কিছুক্ষণ কাটায় হাসি আনন্দে। এরপর ওরা যায় আফরোজা নাজনীনের বাসায়। সেখানে শিউলিকে রেখে কায়েসে মেয়ের কাছে এসেছে। কায়েস চলে গেলে কুহু কসিংয়ে যায়। আফরোজা নাজনীন আজ খুব খুশি। কতদিন পর তার ভাই এসেছে। তিনিও তাহমিনা আক্তার মিলে নানান রকম রান্না করছেন। শিউলি এর আগে একবার ঢাকায় ননদের বাসায় এসেছিল। সে ঘুরে ফিরে কুঞ্জ ছায়ার প্রতিটি কোণ দেখছে। এত বড় বাড়ি, এত ধনী এরা, ভাবলেই শিউলির হিংসে হয়। কতবার সে কায়েসকে বলেছে ওদের পুরানো বাড়ি ভেঙে দোতলা করতে, কিন্তু কায়েস সে কথা শোনেই না। এই নিয়ে কম অশান্তিও সে করেনি। কত বড় লোক এরা। ওই কালীর বিয়া এইখানে হয়নি ঠিক হইছে। ওই কালীর আবার রাজরানী হবার কপাল আছে নাকি? ওই কালীর কপালে কোন ফকির মিসকিন আছে? ওই কালী হারামজাদি আবার ঢাকায় পড়বার আইছে। শখ কত ভাবছে, ঢাকায় পড়িয়া কোন নাগর জুটাইব। এই কালীর দিক কোন কুত্তাই ফিরাই তাকাইব না।
শিউলির চোখ মুখ ঘৃণায় কুঁচকে আসে। রান্না শেষ করে আফরোজা নাজনীন আনানকে দিয়ে কুহুর জন্য খাবার পাঠিয়ে দেন। সেটা দেখে শিউলির ভেতরে ভেতরে ফুঁসছে। নাজমা পারভিন তার পরিবার সহ এবং শাহনাজ সুলতানার পরিবারও এসেছে আফরোজা নাজনীনের বাসায়। সবাই মিলে ড্রয়িং রুমে নাস্তা করছে, সেই সাথে জম্পেশ আড্ডায় মেতেছে। তাহমিদের সন্ধ্যায় বাসায় আসলে সবাইকে দেখে তাদের কাছে এগিয়ে এসে সালাম দেয়। কিছুক্ষণ তাদের সাথে কথা বলে নিজের রুমে আসে। ফ্রেশ হয়ে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। আজ সকাল থেকে ক্লাস, এরপর বাকিটা সময় হসপিটালে যেয়ে টিচারের সাথে কাটিয়ে বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। খুব ক্লান্ত লাগছে এখন। তাহমিদ ভাইয়া, তুমি কি করছো? শিহাব দরজার বাইরে থেকে ডাক দেয়। শিহাব, ভেতরে এসো। ভাইয়া, তুমি নাস্তা করবে না? তোমার ক্ষুধা লাগেনি? একটু পর খাবো, তুমি খেয়েছো? খেয়েছি ভাইয়া। তোমার কত বড় ঘর, আর তুমি কত সুন্দর। তোমার পছন্দ হয়েছে? তুমি ঢাকায় থাকবে? আমাদের এখানে থেকে পড়াশোনা করবে? আপু আমাকে বলেছে ঢাকায় পড়ার কথা। আমি একটু বড় হলেই এখানে ভর্তি হব। কিন্তু ভাইয়া, আপুর বিয়ে হয়ে গেলে তখন কিভাবে প্রতিদিন দেখা করব? ভাবুক ভঙ্গিতে প্রশ্ন করে শিহাব। শিহাবের মুখভঙ্গি দেখে তাহমিদ হেসে দেয়। শোনো, তোমার আপুর বিয়ে পরপরই ঢাকায় থাকবে। তুমি তখন তোমার আপুর কাছেই থাকতে পারবে। সবাই একসাথে থাকবো, খুব মজা হবে, তাই না? তাহমিদের কথা শুনে মাথা ঝাঁকায় শিহাব। আফরোজা নাজনীন তার ভাই বোনেদের সামনে একের পর এক খাবার দিচ্ছেন। তারা খেতে না পারলেও তিনি ধমকে জোর করে খাওয়াচ্ছেন। শিউলি, তোমরা কাল আমাদের সাথে চিটাগাং চলো, কয়েকদিন থেকে এসো। এমনিতেও অমুখ হও না, এই সুযোগে বেরিয়ে এসো। নাজমা পারভিন মন থেকে বলেন শিউলিকে। আমি কি কই আপা, আপনার ভাই জানে হ্যাঁ আমারে চিটাগাং নিলে তবেই না আমি যাব। কায়েস, আমাদের সাথে চল, কয়েকদিন থেকে আসবি। নাজমা পারভিন কায়েসকে বলেন। আপা, এখন যাওয়ার সময় নেই, বোঝই তো আমি একদিন না থাকলে ব্যবসায় কত ক্ষতি হয়। আমি আগামীকাল যেতে চাইছিলাম, কিন্তু বড় আপা নিষেধ করছে। তবে দৃষ্টির পরীক্ষা শেষ হলে ওদের নিয়ে তোমার ওইখানে যাব। বড় বৌমা, তুমি কি কুহুর কাছে ফোন করেছিলে? সে কি খাবারগুলো পেয়েছে? আনানো এখনো আসলো না। আয়েশা সালেহা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন আফরোজা নাজনীনকে। বৃদ্ধার কথা শুনে ওরা ভাই বোন কথা বন্ধ হয়ে সেই দিকে তাকায়। হুঁ, বুড়ির ভালোবাসা দেখা কলজাটা জোড়াইয়া যাইতাছে। দুনিয়ার ভালোবাসার মানুষের অভাব পড়ছে যে ওই কালিরেই ভালোবাসতে হইব, বিড়বিড় করে বলে শিউলি। বিকেলে কুহুর কাছে খাবার পৌঁছে দিয়েছে আনান। কুহু আমাকে ফোন দিয়ে জানিয়েছে। শাহনাজ সুলতানা উঠে যে বৃদ্ধাকে ধরে নিয়ে এসে সোফায় বসালেন। বুঝলে বাবা কায়েস, তোমার ওই মেয়েটা একটা হীরা, লাখে এমন একটা মেয়ে পাওয়া যায়। বৃদ্ধার প্রশংসা শুনে কায়েস মৃদু হাসেন। দোয়া করবেন আম্মা আমার মেয়েটার জন্য। কায়েসও বৃদ্ধার কথার প্রত্যুত্তর করে। মা শিউলি, মেয়েটাকে দেখে রেখো, তোমার বড় মেয়ে ও। তুমি প্রথমেই ওর মুখে মা ডাক শুনেছ। জ্ঞান হবার পর মা হিসাবে তোমাকেই জেনেছে ও। বড় লক্ষ্মী মেয়েটা, তোমাকে যেমন ভালোবাসে তেমন সম্মানও করে। ওর ফুপুরা ওকে যতই ভালোবাসুক, ওর মা বলতে শুধুই তুমি আছো। আজ তুমি ওকে 1 গুণ ভালোবাসা দিলে, ভবিষ্যতে ও তোমাকে 10 গুণ ভালোবাসায় ভরিয়ে দিবে। আয়েশা সালেহা নিজের সবটুকু দিয়ে বোঝান শিউলিকে। শিউলিও বৃদ্ধার কথা মুখ সহে যায় একেবারে। জি আম্মা, আপনি দোয়া করবেন। সে যেমন আমারে ভালোবাসে আমিও তারে তেমনিই ভালোবাসি। কিন্তু শিউলির মন বলছে অন্য কথা। দেখেছো আম্মু, দিদুনও কেমন করে তোমাকে উপদেশ দিল। এই বাসায় সবাই কুহু বলতে একেবারেই পাগল। আমিও যে আব্বুর মেয়ে তা যেন কেউ মনেই করে না, যেন কুহুই সব। এখন সকলেরে কুহু কুহু করবার দে। সময় হইলে ওই কালিরে আমি সকলের মন থেকে একেবারে সরাইয়া দিমু। আমার এত সুন্দরী মাইয়া থাকতে সকলে ওই কালিরে নিয়া নিব। একটু সহ্য কর, আমি এখন খালি দেইখা যাইতাছি। সময় হইলেই ফোঁস কইরা ওই কালিরে ছোবল দিব। সেই দিন আর খুব দূরে নাই। 2 মা মেয়ে উন্মাদের মতো হাসতে থাকে, কিন্তু সেই হাসির শব্দ কুঞ্জ ছায়ার এই রুমেই গুমরে মরে। পরদিন সকালে নাজমা পারভিন স্ত্রী সন্তানকে নিয়ে চিটাগাং রওনা দেন। শাহনাজ সুলতানা ও পরিবার সহ নিজ বাসায় চলে আসেন। কায়েসও দুপুরে খাবার পর স্ত্রী সন্তানদের নিয়ে ফুলতলা চলে আসেন।
ঢাকা ছাড়বার পূর্বে কায়েস তার বড় মেয়ের সাথে দেখা করে। কুহুর পড়ার চাপ বেড়েছে, নিয়মিত ক্লাস, কোচিং, পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তাহমিদের সাথে ওর আর দেখা হয়নি। অবশ্য তাহমিদ ইচ্ছে করেই ওর সামনে আসেনি। নিয়ম করে প্রতিদিন বিকালে কুহুর কোচিং এর পাশের দোকানে চুপটি মেরে বসে থাকে। বেশ কিছুদিন যাবৎ একটা ফুলওলি মেয়েকে বিকেলে কোচিং এ যাবার সময় কুহুকে ফুল দেয়। ফুল কে পাঠিয়েছে তা জানতে চাইলে মেয়েটা বলে না। কুহুও অবশ্য ফুলগুলো নেয় না। মেয়েটা অনেক সাদাসাদি করলেও নেয় না কুহু। কুহু লক্ষ্য করেছে কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিং এর সামনে ঘোরাঘুরি করে। কুহুকে দেখলে ইশারা ইঙ্গিতে কিছু বলে, কিন্তু কুহু ওদেরকে পাত্তা দেয় না। আজ সেই দলেরই একটা ছেলে কুহুর সামনে এসে ওর নাম জানতে চেয়েছে। কুহু নাম না বলে ভয়ে এক দৌড়ে হোস্টেলে চলে আসে। তাহমিদ সেই দোকান থেকে সবকিছু দেখে। কুহু চলে গেলে ও বেরিয়ে আসে। ওই মেয়েটার সাথে এত কি কথা, জানিস ওকে? কুহুর সাথে কথা বলতে আসা ছেলেটার কাঁধে হাত রেখে জানতে চায় তাহমিদ। আব্বে শালা, তুই কে রে? আমি কার সাথে কথা বলবো তা তোকে জানাবো কোন সুখে রে? তুই কোন হারামির পুতাইছস? ওইটা আমার পাখি, আমার খাঁচায় তাকে আটকাবো চিরদিনের জন্য। তো ছেলেটা কথা শেষ না হতেই তাহমিদ ওর নাকে ঘুষি মারে। জবরদস্তি ঘুষিতে তাল সামলাতে না পেরে দু হাত ধরে ছিটকে পড়ে ছেলেটা। নাক দিয়ে গলগল করে রক্ত ঝরছে। নিজের সঙ্গীর এমন বেহাল অবস্থা দেখে দলের বাকিরাও ছুটে আসে। ততক্ষণে ওদের হাতে বেরিয়ে এসেছে অস্ত্র। ওরা তাহমিদকে ঘিরে দাঁড়ায়। প্রত্যেকে রাগে ফুঁসছে, রাগে তাহমিদকে গালিগালাজ করছে। একজনের হাতে ছোরা উঠিয়ে তাহমিদকে মারার জন্য, কিন্তু তাহমিদ সেদিকে পাত্তা না দিয়ে কোথাও যেন ফোন করে। 4 থেকে 5 মিনিটের মধ্যে কয়েকটা বাইকে করে কিছু ছেলে আসে। বাইকে থাকা ছেলেগুলোকে দেখে তাহমিদ ঘিরে দাঁড়ানো ছেলেগুলোকে অবাক হয়ে যায়। কিরে, এখানে কি? এভাবে ওকে ঘিরে দাঁড়িয়ে আছিস কেন? বাইক থেকে নেমে একজন জিজ্ঞাসা করে তাহমিদকে ঘিরে দাঁড়ানো ছেলেগুলোকে, ভাই, এই শালায় রাকিবরে মারছে, ওর নাক ফাটাইয়া দিছে। কি করছে ও? ওর যে নাক ফাটাইয়া দিছে, ও জানিস ও কে? রিল্যাক্স আমির, ও একটা মেয়েকে ডিস্টার্ব করছিল। কয়েকদিন থেকে লক্ষ্য করছি ওরা মেয়েটার পিছু করছিল। তুমি শুধু ওদের বলে দাও ওরা যেন মেয়েটাকে ফলো না করে। তাহমিদ এগিয়ে এসে আমির নামে ছেলেটাকে বলে, এই, তোরা শুনে রাখ, ভাই যে মেয়েটার কথা কইল তার দিকে চোখ তুলেও তাকাবি না। আর ভাইরে চিনে রাখ, তার সাথে কখনোই বেয়াদবি করবি না। আমিরের কথা শুনে ছেলেগুলো মাথা নাড়ায়। তাহমিদ ওয়ালেট থেকে কিছু টাকা বের করে আহত ছেলেটার হাতে দেয় চিকিৎসার জন্য। কিন্তু ভাই, মেয়েটা কে, যার জন্য আপনি ঝামেলা করলেন? আমির আবারও কথা বলে, সে তোদের ভাবি। এদের আবারও বলে দাও ওর আশেপাশে যেন এরা না থাকে। এটাই হচ্ছে শেষ ওয়ার্নিং দিচ্ছি। আমির আবারও ছেলেগুলোকে সাবধান করে দেয়। ওরা সাই জানিয়ে আহত ছেলেটার চিকিৎসার জন্য চলে যায়। ওরা চলে যায় গেলে তাহমিদ 3,000 টাকা আমিরের কাছে দেয়। এগুলো রাখ, সবাই মিলে চাটা খেও। ধন্যবাদ আমার ফোন পে এখানে আসার জন্য। না ভাই, টাকা লাগবে না। যদি ইরফান ভাই শোনে আপনার কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে সে আমাকে থাপড়াইবো একেবারে। আমি ইরফান ভাইয়ের সাথে কথা বলবো, তুমি টাকাটা রাখো। সে কিছুই বলবে না। আমির মুখটা কাচুমাচু করে টাকাটা হাতে নেয়। তাহমিদ ওদের থেকে বিদায় নিয়ে বাসার দিকে ফেরে। ভাই, এই ছেলেটা কে? ইরফান ভাইয়ের সাথে এর কি সম্পর্ক? আমিরের দলেরই একটা ছেলে আমিরকে জিজ্ঞাসা করে। ইরফান ভাইয়ের ছোট ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড। সেই ছোটবেলা থেকেই একই স্কুল কলেজে পড়ে। আবার দুইজনই একসাথে মেডিকেলেও পড়ে। দুই পরিবারের সম্পর্কও অনেক ভালো। তাই বলি, ইরফান ভাইয়ের মতো প্রভাবশালী এমপির সাথে কথা বলার সুযোগ যেখানে সবাই পায় না। আর এই ছেলে কি সহজেই বলে দিল ভাইয়ের সাথে কথা বলবে। যাই হোক, চিনে রাখলাম ছেলেটাকে। শুধু ইরফান ভাই নয়, এর বড় চাচারও ব্যাপক পাওয়ার। ইরফান ভাইকে কেনার ক্ষমতাও তার আছে। কুহু হোস্টেলে এসে বিছানায় বসে ভয়ে কাঁপছে। ছেলেগুলোকে দেখলেই ওর কাছে বখাটে বলে মনে হয়। সেই বখাটেরাই ওর পেছনে লেগেছে। যদি এইভাবে বিরক্ত করতে থাকে, তবে ও কোচিং করবে কিভাবে? ফুপুরা এইসব শুনলে কি বলবে? এইসব ভাবতেই বুকটা শুকিয়ে আসছে কুহুর। আনান ভাইকে কি একবার জানাবো? যদি এটা নিয়ে আরো বড় কিছু ঘটে যায়? ভাবনার কোনো কুল কিনারা হয় না। রাতে না হয় ঠিক মতো খাওয়া
না হয় পড়াশোনা। পরের দিন বিকালে ভয়ে ভয়ে কুহু ক্রসিংয়ে আসে। চোরা চোখে চারপাশে তাকিয়ে দেখে ছেলেগুলো আছে কিনা। ওদের আশেপাশে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। চিন্তামুক্ত হয়ে ক্লাস করে। ক্রসিং শেষ করে বেরিয়ে আসতে সেই ফুলওয়ালি একটা আবারও গোলাপ এনে এগিয়ে দেয়। কুহু বিরক্ত হয়ে না করে দেয়। কালকের ঘটনার পর কুহু ধরেই নিয়েছে এতদিন ধরে ওই ছেলেগুলোই ফুল দিয়েছে। কুহু ফুল না নিয়েই সামনে পা বাড়ায়। নেন না আপু, ভাইটা প্রতিদিন আপনারে ফুল দিবার কয়, কিন্তু আপনি চাইয়াও দেখেন না। কালকা হ্যায় ছেলেগুলোর মধ্যে একটারে কি পিটারি না দিল ভাই, খালি আপনারে বিরক্ত করছে হের লাইগা দেখা এমন কাম করছে ভাইডা। কুহু মেয়েটার কথা শুনে থমকে দাঁড়ায়। কে তোমার সেই ভাইয়া, আমাকে দেখাও তো। এক পা পিছিয়ে এসে জিজ্ঞাসা করে কুহু। ভাই মানা আছে তারে দেখাইতে, তবে শূন্য রাখেন সেই ভাই হেব্বি সুন্দর, একেবারে নায়কের মতন। আপনি ফুল নেন না, কিন্তু সে আমারে টাকা ঠিকই দেয়। কুহু অনেক জোরে করে সেই অজানা লোকের সন্ধান জানতে চায়। কেটে গেছে আরো 6 মাস। কুহুর প্রথম বর্ষের পরীক্ষা শেষ, ও দ্বিতীয় বর্ষে উঠেছে। ক্লাসও শুরু হয়েছে। এরই মধ্যে 2 ঈদ পার হয়েছে। কুহু 2 ঈদেই 7 দিন করে গ্রামে থেকেছে। তাহমিদ মেডিকেলের 3য় বর্ষে পড়ছে। ওদের মধ্যে দেখা সাক্ষাৎ খুব কম হয়, তবে তাহমিদ ওর ক্রসিংয়ের সামনে নিয়মিত যায়। যদিও রাস্তায় কয়েকবার কুহু তাহমিদ মুখোমুখি হয়েছে, কিন্তু কুহু ততবারই ওকে দেখেই মাথা নিচু করে সরে গেছে। তাহমিদ 2-1বার কুহুকে ডাক দিয়েছে কথা বলার জন্য, কিন্তু কুহু প্রতিবারই তাহমিদের ডাকটাকে উপেক্ষা করে চলে এসেছে। কুহু ভেবে পায় না, যেই মানুষটা ওকে একদিন চরম অপমান করেছিল, সেই মানুষ এখন কেন ওকে এইভাবে পিছু ডাকে। সে কি তার ভুল বুঝতে পেরেছে? কিন্তু সে যতই তার ভুল বুঝতে পারুক, আর কুহু আর কখনোই তার সাথে কথা বলবে না। তাহমিদ ভেতরে ভেতরে গুমড়ে মরছে। কুহুর ইগনোর ও সহ্য করতে পারছে না। কিভাবে কুহুকে মানাবে এই চিন্তায় অস্থির থাকে সে। সামনের মাসে সুপ্তির বিয়ে। বিয়ে উপলক্ষে রাশেদিন পরিবারের হুলুস থুলুস আয়োজন চলছে। বিয়ের 7 দিন আগে থেকে সকল আত্মীয়দের কুঞ্জ ছায়ায় আসতে বলা হয়েছে। কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে 7 দিনের জন্য। আফরোজা নাজনীনের বড় 2 মেয়ে রীতি দুতি 15 দিন আগেই বাবার বাড়ি এসেছে। নাজমা পারভিন আর শাহনাজ সুলতানার পরিবারও 7 দিন আগেই আসবে। তাহমিনা আক্তারের বাবার বাড়িতে দাওয়াত করেছেন আফরোজা, তাদেরও 7 দিন আগেই আসতে বলা হয়েছে। এমনকি তাহমিনা আক্তারের 3 বোনেদেরও দাওয়াত করা হয়েছে। এমনকি সানাউল রাশিদিনের শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে। সামিউল রাশেদিনও বিয়ে উপলক্ষে দেশে আসছেন পরিবার নিয়ে। সবাই সুপ্তির বিয়ে নিয়ে হই হুল্লোড়ে মেতেছে, কিন্তু আফরোজা নাজনীনের মন খারাপ। তিনি কিছুতেই কুহুকে এই বাড়িতে আসতে রাজি করাতে পারেননি। সবাই সুপ্তির বিয়েতে আনন্দ করবে, শুধু কুহু দূরে থাকবে। কয়েকদিন থেকে তাহমিদ লক্ষ্য করছে ওর বড় মার মন খারাপ। অনেকবার সে জিজ্ঞাসাও করেছে বড় মাকে, কিন্তু তিনি এড়িয়ে গেছেন বিষয়টা। দিদুন, আসবো? তুই আমার রুমে আসবি, তাতে আবার জিজ্ঞাসা করার কি আছে রে ভাই? আয়েশা সালেহা মুচকি হেসে নাতিনকে বললেন। তবুও প্রাইভেসি নামক একটা কথা আছে না? দিদুন, তোমার কাছে কিছু জানার ছিল। কি জানার আছে ভাই? কয়েকদিন থেকেই দেখছি বড় মার মনটা খুব খারাপ। আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু কোনো উত্তরই দেয়নি। তুমি কি জানো বড় মার কি হয়েছে? আয়েশা সালেহা খানিকক্ষণ চুপ করে থেকে মুখ খোলেন। সুপ্তি দিদিভাইয়ের বিয়েতে সবাই আসছে, শুধু কুহু বাদে। সবাই একসাথে আনন্দ করবে, শুধু কুহু থাকবে না। বড় বৌমা, মেজ বৌমা সবাই কুহুকে খুব করে অনুরোধ করেছে এখানে আসার জন্য, কিন্তু কুহু রাজি হয়নি। এইসব নিয়েই তার মনটা খারাপ। আমি মানুষ হিসাবে খুব খারাপ, তাই না দিদুন? আমার জন্যই আজ কুহু এখানে আসে না। আমি সেদিন ওই কথাগুলো না বললে আজ সবকিছু ঠিকঠাক থাকতো। কষ্টে গলাটা বুঝে আসে তাহমিদের। লক্ষ্য করে দেখা যাবে চোখের কোণে কয়েক ফোঁটা অশ্রুর আভাস। ভুল তুই সেদিন করেছিস, কিন্তু তাই বলে তুই মানুষ হিসাবে খারাপ নয়, একদমই। তবে কিছু কিছু ভুল আছে যা মানুষকে সারাটা জীবন অনুশোচনায় পড়ায়, যেমন আজ তুই পড়ছিস। আমি সবকিছু ঠিক করে দিতে চাই দিদুন, কিন্তু কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। আমিও খুব করে চাই কুহু এখানে আসুক, সবার সাথে আনন্দ করুক।
আর 5টা মেয়ের মতো বাঁচুক। বিশ্বাস করো, আমি খুব করে চাই। বৃদ্ধা কিছুক্ষণ নাতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে থাকেন। তার এত বছরের অভিজ্ঞতার চোখে কিছু একটা ধরা পড়েছে। এটা শুধুই কি আবেগ নাকি ভালোবাসা? তবে আমি যতদূর জানি, আবেগের বয়স তুই অনেক আগেই পার করে এসেছিস। তোর চোখে শুধুই মুগ্ধতা খুঁজে পাচ্ছি আমি। হয়তো এই মুগ্ধতার আড়ালেই ভালোবাসা ঘর বেঁধেছে। তবুও আমি চাই না মেয়েটা আরো একবার কষ্ট পাক, অপমানিত হোক। আমি প্রমিস করছি দিদুন, তাকে আর কষ্ট পেতে দিব না। আমি আমার সবটা দিয়ে তাকে আগলে রাখবো। অনেক পড়েছি, আর পড়তে চাই না। এই দহন যে কতটা যন্ত্রণাদায়ক তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তুমি শুধু একবার ওকে এনে নিয়ে আসো, ব্যবস্থা করো। বড় মার কষ্ট আমি দেখতে পারছি না। আর সেই মেয়েকে তো আমাকে দেখলেই উল্টো রাস্তা ধরে। উল্টো রাস্তা ধরার মতো কাজ তুই করিসনি। ও যে তোকে থাপ্পড় মারে না, সেই জন্য শুক্রিয়া আদায় কর। দেখি ওর সাথে কথা বলে আসতে রাজি করাতে পারি কিনা। শুধু থাপ্পড়? আমি তো তার হাতে মরতেও রাজি। সেই তো তার মাঝেই ডুবলি, তবে শুধু শুধুই ওকে কাঁদালি। হঠাৎ করে সেই অযোগ্য মেয়েটা হৃদয়ে আসন নিল কিভাবে শুনি? ফিস ফিস করে জানতে চান বৃদ্ধা। তোমার কাছে সেদিন ওর ব্যাপারে শুনে একটা সফট কর্নার তৈরি হয়েছিল ওর জন্য। ধীরে ধীরে তা ভালোবাসায় রূপ নেয়। আর আজ সে ছাড়া আমি নিঃস্ব। আমার বেঁচে থাকার কারণ সে। তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, বড় করলাম, লেখাপড়া করছিস এই আমাদের জন্য। কিন্তু আমার তোর বেঁচে থাকার কারণ হতে পারলাম না। বড়ই আফসোস। বৃদ্ধা এবার দুষ্টুমি করছে নাতির সাথে। তোমরাই তো আমার প্রাণ দিদুন। তোমরা না থাকলে এ পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। দিদুনকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে যায় তাহমিদ। 2 দিন থেকে তাহমিদ ঠিকমতো খাচ্ছে না। বড়মার দিকে তাকালেই ওর কষ্ট হচ্ছে। দিদুন কথা বলেছিল কুহুর সাথে। তিনি অনেক বুঝিয়েছেন কুহুকে এখানে আসার জন্য, কিন্তু কুহু রাজি হয়নি। ও একটা কথাই বলেছে, কমিউনিটি সেন্টারের প্রতিটা আয়োজনে সে থাকবে, কিন্তু এখানে কিছুতেই আসবে না। এসব ভাবলেই তাহমিদের মনে কষ্ট জেঁকে বসেছে। বাবু, সেই কখন থেকে তোকে খেতে ডাকছি। সবাই তোর জন্য অপেক্ষা করছে। খেতে আয় বাবু। নরম গলায় তাহমিনা আক্তার ডাকেন তার ছেলেকে। তিনি কয়েকদিন থেকে লক্ষ্য করছেন তার ছেলে কেমন যেন চুপচাপ হয়ে গেছে, ঠিকমতো খাচ্ছে না। এই কয়দিনে ছেলেটা কেমন যেন শুকিয়ে গেছে। তোমরা আমাকে ঘৃণা করো মা। বড় মাও বোধহয় আমাকে ঘৃণা করে। কি বলছিস সেসব বাবু? তুই আমার আদরের ধন, তোকে আমি ঘৃণা করব এও সম্ভব? আর রইল তোর বড় মার কথা, সে না থাকলে তুই বেঁচে থাকতিস? সব কিছুর মালিক যেমন আল্লাহ, তেমনি মানুষ থাকে ওসিলা। তোর বড় মার ওসিলায় আজ তুই বেঁচে আছিস। তোর জন্মের পর আমি মৃত্যুর মুখে পতিত হয়েছিলাম। তখন সেই তোকে বুকে তুলে নিয়েছিল, তোকে বুকের দুধ খাইয়েছিল, সন্তানের মর্যাদা দিয়েছেন। সেই মানুষ তোকে ঘৃণা করবে, এটা দুনিয়া ধ্বংস হয়ে গেলেও আমি মানতে পারবো না। তোর কি হয়েছে বাবু, আমাকে বল। বড়মা কয়দিন থেকেই মন খারাপ করে থাকে। আমার ভালো লাগে না মা। আমি শুধু বড়মার মুখে হাসি দেখতে চাই। তাহমিনা আক্তার ছেলের কথার কি উত্তর দিবেন? তিনি তো জানেন তার বড় যা কেন মন খারাপ করে থাকে। তাও তো মন খারাপ হয়েছে কুহুর জন্য। কিন্তু ছেলেকে কি বলবেন? বেশ কিছুক্ষণ ইতস্থ করে তিনি বলেন, জানিসই তো সুপ্তির বিয়েতে সবাই আসবে, শুধু কুহু ছাড়া। তাই তোর বড় মার মন খারাপ। মেয়েটা যে বড্ড অসহায়, বাবা থেকেও নেই। আর সৎমা, সে তো কুহু না থাকলেই বাঁচে। আমি যেমন বড় মার মন খারাপের কারণ, ঠিক তেমনি একদিন তার ভালো হওয়ার কারণও হব দেখো। আর কুহুর পায়ের তলায় দুনিয়ার সকল সুখ আমি এনে দিব। ওর সকল সুখের কারণ আমি হব। তাহমিদের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে। বাবু, কি বলছিস তুই? তুই কুহুর সুখের কারণ হবি? তুমি এখনই কাউকে কিছু বলো না মা। যাকে তুমি বাবা ছোট ছেলের বউ হিসাবে চেয়েছিলে, সেই তোমাদের ছোট ছেলের বউ হবে। অবশ্য এতে একটুখানি খাটুনি হবে, তবে বড়বার মুখে হাসি ফোটাতে একটু খাটুনি তো আমি করতেই পারি। ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে গেছেন তাহমিনা আক্তার। যে ছেলে একদিন কুহুকে বিয়ে করবে না বলে অশান্তি করেছিল, সেই ছেলেই আজ কুহুকে বিয়ে করতে চাইছে। বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে যাওয়ার স্বস্তি অনুভব করেন তাহমিনা আক্তার। অবশেষে ছেলের সুবুদ্ধি হয়েছে।
কিন্তু বড় ভাবি বিষয়টি কিভাবে নিবে ভাবতে আবারও বুকে পাথর চেপে বসার ভার অনুভব করতে থাকেন। তবে তাহমিদ এখন কাউকে কিছু বলতে নিষেধ করেছে বলে তিনি চুপচাপ থাকেন এবং চুপচাপ থাকার সিদ্ধান্ত নেন। অসীম শূন্যতার পানে তাকিয়ে থাকার মাঝেও কখনো কখনো আলাদা অনুভূতি কাজ করে কুহুর কাছে। আজ যেমন এই অসীম শূন্যতা আলাদা অনুভূতি জোগাচ্ছে। হোস্টেলের রুমের ছোট্ট জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে শূন্যের দিকে তাকিয়ে জীবনের হিসাবনিকাশ মিলানোর চেষ্টা করছে অনবরত। কিন্তু বারবার ওই অসীম শূন্যতার ন্যায় ফলাফল শূন্য আসছে। জানালার সামনে স্বল্প পরিসরের জায়গায় চাঁদের আলো এসে আলোয়াধারীর এক চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু আজ এই মুহূর্তে কুহুর মনে এই আলোয়াধারী পরিবেশ কোন ভালো লাগা সৃষ্টি করতে পারে না। অদ্ভুত সব ভাবনা থেকেই মনে হানা দিচ্ছে। কি হতে চলেছে এরপর? বারবার দিদুন, তাহমিনা আন্টি ফোন করছে, যেতে বলছে কুঞ্ছায়া বড় ফুপু তাহমিনা আন্টি কয়েকদিন এসেছে ওকে ওই বাসায় নেয়ার জন্য। কিন্তু কুহুর মন আজকাল বড্ড অবাধ্য হয়েছে। কোন কথা মানতে সে নারাজ। তাই তো বারবার দিদুন আর আন্টির অনুরোধ অগ্রাহ্য করার সাহস দেখাতে পারছে। অবাধ্য মন প্ররোচনা দিচ্ছে, কেন যাবি ওই বাসায়, যেখানে চরম অপমানিত হয়েছিস এক সময়। যে তোর মূল্য দেয়নি তার সামনে তার বাসায় কেন যেতে হবে? সে সুযোগ পেলে আবার তোকে অপমান করবে। পরক্ষণেই মস্তিষ্ক বলছে সে তোর কাছে একদিন ক্ষমা চেয়েছিল, সে তার ভুল বুঝতে পেরেছে। মন থেকে কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয়, তবেই না মনুষ্যত্ব প্রকাশ পায়। ঠিক তখনই অবাধ্য মন বাদ সাধছে। সে বলছে সেই মানুষটা তোকে করুণা করছে, দয়া দেখাচ্ছে তোর প্রতি। তুই অসহায় মানেই অত্যাচারিত, তাই তোর প্রতি সমবেদনা স্বরূপ ক্ষমা চেয়েছে। করুণা কিংবা সমবেদনা কারো জন্য চিরকাল থাকে না, একসময় বিরক্তিতে রূপান্তরিত হয়। বারবার নিজের অবাধ্য মনের বিষাক্ত প্ররোচনার কাছে মস্তিষ্ক হার মানে। কঠিন মন সিদ্ধান্ত নেয় আর কখনোই কুঞ্ছায়া চৌকাঠে পা রাখবে না সে। হার মেনে যায় মা সমতুল্য ফুপুর ভালোবাসা, দিদুনের স্নেহ কিংবা তাহমিনা আন্টির মমতা। তাহু 2-3 দিন ধরে তাহমিদকে কেমন অন্যমনস্ক লাগছে। ঠিকমতো খাচ্ছে না। কি হয়েছে ওর? তুই কিছু জানিস? আফরোজা নাজনীন ডালে ফোন দিতে দিতে জিজ্ঞেস করল তাহমিনা আক্তারকে। বড় ভাবি, আমার ছেলের সেই দিনের সেই ভুল ক্ষমা করেছ তুমি? সে যে আজও অনুশোচনায় রচ্ছে, সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছে। তাহু, কি বলছিস এসব? সেই দিন ভুল আমাদেরও ছিল। ওর অনুমতি নেয়ার প্রয়োজন ছিল আমাদের। ওর রাগ সেদিন স্বাভাবিক ছিল। হ্যাঁ, কিছু কথা ও বলেছিল যেগুলো ঠিক ছিল না, কিন্তু সেই দিনই ওকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। সন্তানের হাজারো অপরাধ কোন মা মনের ভেতর পুষে রাখতে পারে না? ও আমার সন্তান তাহু, আমার অস্তিত্ব। ভাবি, আমার ছেলে তোমার কাছে কিছু চাইলে তুমি সেটা ওকে দিবে। ও যা চাইবে তাই ওকে দিও, কখনো ফিরিয়ে দিও না। ফিরিয়ে দিলে আমার ছেলেটা যে বড় আঘাত পাবে। তাহমিনা আক্তারের গলায় অনুনয় ঝরে পড়ে। তাহু, বারবার আমার ছেলে বলছিস কেন? তাহমিদ কি আমার কেউই নয়? ওকে বুকের দুধ খাইয়ে বড় করেছি আমি, মায়ের অকৃত্রিম ভালোবাসা দিয়েছি। আমার কি ওর ওপর কোন দাবি নেই? ও কিছু চাইবে আর আমি সেটা দিব না, তা কেমন করে হয়? ভুল হয়ে গেছে ভাবি, ও তো তোমারই সন্তান। আমি জানি ওর জন্য ভালো কিছুই তুমি সব সময় ভেবে রাখো। আচ্ছা, এসব বাদ। আমার বড় ছেলের বউয়ের সাথে কথা হয়েছে তোমার? সে কবে আসতে চাইছে? আমাকে তো তার ফোন করার সময় হয় না।
আবার আমি ফোন দিলেও হাজার বাহানা দেখিয়ে অল্প কথা বলেই ফোন কেটে দেয়। গতকাল কথা হয়েছে। নীরা বলল বিয়ের 2 দিন আগে আসবে। তাওহিদ ছুটি পাচ্ছে না বেশি দিনের। সুপ্তির বিয়ের 3 দিন আগে ছুটি পাবে। আর 2 দিন আগে আসবে। ওর অন্তত আগে চলে আসা উচিত ছিল। তাওহিদ যেদিন ছুটি পাবে সেদিন আসবে। আমরা তো এমন ছিলাম না ভাবি। সারা জীবন শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করেছি, ভালোবেসেছি। পরিবারের প্রয়োজনে সব সময় গুরুজনদের পাশে থেকেছি। তবে কেন আমার ছেলের বউ এমন হলো? শ্বশুর বাড়িকে আজও আপন করতে পারল না। আমারও তো ইচ্ছে করে নাতনিকে খুব কাছে থেকে আদর করতে, ওর বড় হওয়া দেখতে। সারা বাড়িতে দৌড়ঝাঁপ করবে, আমি সেগুলো প্রাণ ভরে দেখব। কি দোষ ছিল আমাদের? আবার আমি তার কাছে যে কয়েকটা দিন থাকি সেটাও তার পছন্দ নয়। কয়েক ফোঁটা পানি ঝরে পড়ে তাহমিনার চোখ থেকে। কাঁদিস না তাহু। ধরে নে আমরাই ওকে আপন করে নিতে পারিনি। আমাদের বাঁধনি ঢিলা ছিল, যার ফাঁক গলে আমাদের ভালোবাসা ওর কাছে পৌঁছাতে পারেনি। এবার যখন ওরা আসবে তখন নাতনিকে প্রাণভরে আদর করিস। ওরা যে কয়দিন থাকবে তোর কোন কাজ করতে হবে না। সারাদিন তুরকে কোলে নিয়েই থাকবি। ওকে আদর করবি, ওর দৌড়ঝাঁপ দুচোখ ভরে দেখবি। আমি সারাদিন তুরকে নিয়েই থাকি আর তুমি কাজ করতে করতে শহীদ হও। থাক, আমার এত ভালোবেসে কাজ নেই বাপু। নাতনি যেদিন বুঝবে আমরা ওকে কত ভালোবাসি সেদিন ওকে কেউই আমাদের থেকে দূরে আটকে রাখতে পারবে না। শাড়ির আঁচলে নাক মুছে জবাব দেন তাহমিনা আক্তার। দুই যা মিলে নানান গল্প স্মৃতিচারণের মধ্য দিয়ে রান্না করতে থাকেন। কি রে ছাতার মিস্ত্রির বউ, তোর জামাই এখনকার ছাতা ঠিক করছে। ভাগ্যগুণে একটা ছাতার মেকার পাচ্ছিস। আমাদের কারো ছাতা ভাঙলে কোন চিন্তা নেই, মিস্ত্রি রেডি আছে। এমনকি পাড়া প্রতিবেশী, শহরের প্রত্যেকের ছাতা ঠিক করার দায়িত্ব তোর মিস্ত্রি জামাই বহন করবে। সুপ্তির চুল টেনে দিয়ে বলে তাহমিদ। সুপ্তি নিজ রুমে বসে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিল। তাহমিদের বাচ্চা, এইটা ছাতার মেকার হবে না, এইটা আর্কিটেক্ট হবে। আমার জামাই আর্কিটেক্ট বুঝলি। হাহ নকল করে পাশ করলে যা হয় আর কি। আর্কিটেক্ট আর ছাতার মেকারের পার্থক্য বুঝবি কেমন করে? কি বলতে এসেছিস বলে বিদায় হয় এক্ষুনি। তোর আজাইরা প্যাচাল শোনার সময় আমার নেই, বুঝলি। একটু তো সম্মান কর। হাজার হোক ডাবল আত্মীয় হই। আর 10 মাস পর ডাক্তারের প্রয়োজন পড়লে আমার কাছেই সাহায্য চাইবি, বুঝলি। আই ছেড়ে ডাবল আত্মীয়, এসব একতরফা ডাবল আত্মীয় আমি মানি না। যাকে দিয়ে আত্মীয়তার সম্পর্কে জোড়াবে তাকেই এখনো মানাতে পারল না, শুধু শুধু সবার কাছে আত্মীয়তার গান গেয়ে বেড়ায়। অকর্মা ঢেকি একটা। আবার এখন আমার 10 মাসের চিন্তা করছে। আমারটা আমিই সামলাবো, তোকে লাগবে না। সুপ্তির কথা শুনে তাহমিদের হেঁচকি উঠে। চোখ দুটো আপনা আপনি রসগোল্লার ন্যায় বড় হয়ে গেছে। এই মায়া জানলো কেমনে? ওই বইন কি কষেগলা। তুই যা ভাবছিস সেসব কিছুই না বুঝেছিস। আমি একদম নিষ্পাপ বাচ্চা একটা ছেলে। আমি তো জাস্ট মজা করি তোদের সাথে। সবাইকে ঘাস খাওয়াতে পারলেও আমাকে পারিসনি। আমি তো আর সবার মতো রু নই। তুই একদম ফ্রেশ নিষ্পাপ বাচ্চা, তাও আমি জানি। শুধু একটু আমার মামাতো বোনের লগে লাইন মারতে চাস, এই যা। তোর চাটা হাতে পায়ে ধরি, এই কাউকে বলিস না। আমি না তোর কলিজার ভাই। প্লিজ লাগে বইন। তাহমিদের চুপসানো মুখ দেখে সুপ্তির হাসি পায়। অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। সেই তো ভালোইবাসলি, তবে সেদিন কেন রিয়্যাক্ট করেছিলি? কম কষ্ট তো মেয়েটা পায়নি। এখন কিভাবে রাজি করাবি ওকে? ও কি আদৌ রাজি হবে?
জানি না সেদিন কি থেকে কি হয়ে গেছিল। সেদিন তোরা সবাই কষ্ট পেয়েছিল আর আজ আমি কষ্ট পাচ্ছি। সবই ঠিক আছে, পার্থক্য শুধু সময়ের। তুই আমাকে একটু হেল্প করবি প্লিজ। তাহমিদ অনুরোধ করে সুপ্তিকে। কি হেল্প লাগবে বল। বিয়ের আগে যতটুকু পারি হেল্প করি। ওইটার সাথে দেখা হলে আমাকে দেখলে উল্টো রাস্তা ধরে, ডাক দিলেও কথা বলে না। ওর সাথে একটু কথা বলিয়ে দিবি। আমি ওর কাছে ক্ষমা চাইব, প্রয়োজনে ওর পায়ে পড়ব। তুই অন্যায় করেছিলি মানছি, কুহু আমার বোন তাও মানছি, কিন্তু তুই ওর পায়ে পড়বি এইটা আমি বোন হয়ে মানতে পারছি না। তুই আমার ভাই, তুই মাথা উঁচু করে বাঁচবি। ভালোবাসিস তার মানে এই নয় যে তুই কারো পায়ে পড়বি। যাকে ভালোবেসেছিস তাকে বীরের মতো জয় করবি, এতে নিজের গৌরব বাড়ে। কারো পায়ে ধরে ছোট হওয়ার মধ্যে কোন গৌরব নেই। তাহমিদ সুপ্তির কথা শুনে চুপ করে থাকে। ও এতটাই ভালোবেসেছে যে তার কাছে ছোট হতেও কোন অনুশোচনা বোধ করবে না। শোন, কাল বিকেলে আমি শপিংয়ে যাব। যাওয়ার সময় কুহুকে ডেকে নিব। তোকে মেসেজ করে দিব কোন শপিং মলে যাব। তুই চলে আসিস। তবে মনে রাখিস কুহু তোর কথা না মানলে কোন সিন ক্রিয়েট করবি না। তাহমিদকে নিশ্চুপ থাকতে দেখে সুপ্তি আবার বলে, থ্যাংক ইউ বইন, তোর কথা আমার মনে থাকবে। কাল ছাতার মিস্ত্রিকেও না হয় ডেকে নিস, একসাথে কফি খাওয়া যাবে। আমি দুনিয়া শুদ্ধ মানুষকে জানাই আমার ভাই আমার মামাতো বোনের লগে লাইন মারতে শপিং মলে আসছে। বাপরে, শিক্ষিত ভাবা যায়। হইছে, আর নাক সিটকাতে হবে না। আমি অক্ষিসিত সেটা সবাই জানে। এখন গেলাম। দেখ তোর ছাতার মিস্ত্রি ফোন দিচ্ছে। রিসিভ করতে দেরি হলে তার হাট আবার লাফ দিয়ে মাথায় উঠতে পারে। তাহমিদ বেরিয়ে গেলে সুপ্তি ওর ফোনের দিকে তাকায়। সাইলেন্ট থাকায় ও বুঝতে পারেনি ফোন এসেছে। কুহু আর সুপ্তি শপিংয়ে এসেছে। দুজনে ঘুরে ঘুরে দেখছে আর এটা সেটা কিনছে। অবশ্য যা কেনার সুপ্তিই কিনছে, কুহু শুধু ওর সাথ দিচ্ছে। সুপ্তি মেসেজ করে তাহমিদকে জানিয়ে দিয়েছে ওরা কোথায় আছে। একটা শাড়ির দোকানে বসে শাড়ি দেখতে ব্যস্ত সুপ্তি। এত শাড়ি দেখেছে যে ওর সামনে শাড়ির স্তূপ হয়ে গেছে, তবুও কোনোটাই ওর পছন্দ হচ্ছে না। এদিকে কুহু যেই শাড়ি দেখছে সেটাই পছন্দ হচ্ছে। আপু, এতগুলো শাড়ির মধ্যে একটাও তোমার পছন্দ হচ্ছে না? দেখ, ওই বেগুনি রঙের শাড়িটা কি সুন্দর, তোমাকে খুব মানবে। ওই শাড়িটা এই ছাতার মিস্ত্রির বউকে নয়, আমার বউকে মানাবে। আমার বউয়ের জন্য সিলেক্ট করলাম শাড়িটা। ভাই, বেগুনি রঙের শাড়িটা প্যাক করেন। তাহমিদ কুহুর পাশের চেয়ারে বসে দোকানিকে নির্দেশ দেয়। এদিকে কুহু শপিং মলে তাহমিদকে দেখে অবাক হয়ে গেছে। ও এখানে তাহমিদকে কিছুতেই আশা করেনি। আপু, তোমার যা প্রয়োজন কিনো, আমি হোস্টেলে যাব। এক থা অপ্প র দিব ফা জি ল। আমার সাথে এসেছিস, আমার সাথেই যাবি। আমার ভাইটা কি ফেলনা নাকি? ওকে দেখেই উঠে যেতে চাচ্ছিস? চুপচাপ বসো আর আমার জন্য শাড়ি পছন্দ কর। কুহু সুপ্তির ধমক খেয়ে চুপচাপ বসে থাকে। তাহমিদ কয়েকটা শাড়ি সুপ্তিকে পছন্দ করে দেয়। কুহুর জন্য থ্রি পিস কিনতে ওরা আরেক দোকানে আসে। কুহু বারবার না বলা সত্ত্বেও সুপ্তি ওকে নিয়ে থ্রি পিস কিনতে আসে। কিন্তু এখানে এসে কুহু কোন কিছু পছন্দ না করে দাঁড়িয়ে থাকে। বাধ্য হয়ে তাহমিদ আর সুপ্তি মিলে 5টা থ্রি পিস পছন্দ করে কিনে। কিন্তু একটারও দাম তাহমিদ সুপ্তিকে দিতে দেয় না। কুহুর অগোচরে তাহমিদ সুপ্তির কাছে টাকা দেয়। আরও কিছু কেনাকাটা করে ওরা একটা কফি শপে বসে। সুপ্তি 3 জনের জন্য স্ন্যাক্স আর কফির অর্ডার দেয়। কফি শপ মোটামুটি ফাঁকাই বলা চলে।
কফি রেডি হতে কয়েক মিনিট লাগবে, তাই ওরা অপেক্ষা করছে। ঠিক তখনই সুপ্তির ফোন বেজে ওঠে। ওর হবু স্বামী রাহাতের ফোন এসেছে। সুপ্তি ফোন রিসিভ করে কফি শপের পেছনে একটু ফাঁকামত জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলতে থাকে। কুহু আর তাহমিদ টেবিলের দুই প্রান্তের দুটো চেয়ারে মুখোমুখি বসে আছে। কুহু সব সময়ের মতো মাথা নিচু করে আছে, আর তাহমিদ একদৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর দিকে। ওদের টেবিল এক কোণায় হওয়ায় কেউ ওদের দেখছেও না, আবার ওদের কথাও শোনা যাবে না। কুহু, একটু তাকাবে আমার দিকে? তাহমিদের অনুনয় কুহুর কানে ঠিক পৌঁছায়, কিন্তু তবুও ও মাথা নিচু করে থাকে। প্লিজ কুহু, আমার কথা একটু মনোযোগ দিয়ে শোন। তোমার সাথে কিছু কথা আছে যেগুলো তোমাকে না বললে আমি ঠিক থাকতে পারবো না। কুহু ভাবছে এই মানুষটার আবার কি কথা থাকতে পারে, তাও আবার আমার সাথে। কি বলবেন বলুন? যা বলার আজকেই বলুন, অযথা রাস্তাঘাটে মানুষের সামনে ডাকবেন না, এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাহমিদ কিছুক্ষণ চুপচাপ থেকে কথা গুছিয়ে নেয়। কুহু, সেদিনের সেই ব্যবহারের জন্য আমি সরি। জানি সরি বললেও তোমার ক্ষত একটুও কমবে না, তোমার দুঃখও মুছবে না, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না। বিবেকের কাছে প্রতিনিয়ত দং শীত হচ্ছি। আমাকে একটিবার ক্ষমা করা যায় না? আপনি নিজেকে আমার কাছে ছোট করছেন কেন? আপনি সেদিন ভুল কিছুই বলেননি। আমি আসলেই যোগ্য নই। আপনি কোন ভুল করেননি অথচ আমার কাছে ক্ষমা চাইছেন? বিষয়টা পরস্পর বিরোধী হয়ে গেল না? কুহুর গলায় রাগ, অভিমান কিংবা জেদ স্পষ্ট, যা তাহমিদের বুঝতে মোটেও অসুবিধা হয় না। আমি অবশ্যই ভুল করেছি। বড়দের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত ছিল, কিন্তু আমি বাবা মা র অবাধ্য সন্তান, তাই সেদিন তাদের অপমান করেছি, সেই সাথে তোমাকেও। শাস্তি আমার অবশ্যই প্রাপ্য। যদি তুমি মনে কর আমাকে শাস্তি দিবে, সেটাও আমি মাথা পেতে নিব। আমি বারবার বলছি আপনি অন্যায় করেননি, তবে কেন এত কথা বলছেন যেগুলো শুনতে আমার মোটেও ভালো লাগছে না? ওকে, আমি যদি অন্যায় নাই করে থাকি তবে তুমি কেন আমাদের বাসায় যাচ্ছ না? বড়মা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, মনমরা হয়ে থাকছে সব সময়। আমি বড়মার কষ্ট আর দেখতে পারছি না। প্লিজ আমাদের বাসায় চলো। সুপ্তির বিয়েতে সবাই আনন্দ করবে, কিন্তু সেখানে তুমি থাকবে না, এটা আমি মানতে পারবো না। বড়মাও খুশি হবে। সরি, আমি কোথাও যাব না। কোথাও যাব না বলছি কেন? আমি কমিউনিটি সেন্টারে যাব তো, কিন্তু বাসায় কেন নয়? তাহলে কি ধরে নিব তুমি আমাকে মিথ্যা বলছো? আমি অন্যায় করেছি এবং তুমি আমাকে ক্ষমা করতে পারোনি, এটাই সত্যি। আপনার যা ইচ্ছে তাই ভাবুন, তবে একটা কথা শুনে রাখুন, আমি আপনাদের বাসায় যাচ্ছি না। আর এই বিষয়ে কথা না বললেই আমার ভালো লাগবে। কুহুর শেষের কথা তাহমিদের মুখে লাগাম পরিয়ে দেয়। ঠিক তখনই ওয়েটার আসে, স্ন্যাক্স কফি টেবিলে রেখে যায়, কিন্তু কারোরই এখন সেগুলো খাওয়ার মুড নেই। কিরে, তোরা এমন স্ট্যাচু হয়ে বসে আছিস কেন? কফি তো ঠান্ডা হয়ে গেছে। সুপ্তি চেয়ারে বসে ওদের জিজ্ঞেস করে। ওদের মুখের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে নেয় সুপ্তি। কি বললি? ও আচ্ছা, কফি ঠান্ডা হয়ে গেছে, আমি আবার অর্ডার দিচ্ছি। তাহমিদ উঠতে গেলেই সুপ্তি ওর হাত ধরে বসিয়ে দেয়। কুহু, শোন, জীবন যে কত কঠিন তা তোর থেকে বেশি কেউ জানে না। তুই জীবনের যত দিক দেখেছিস তার 100 ভাগের 1 ভাগও আমরা দেখিনি। আর দেখিনি জন্যই তাহমিদ সেদিন সেই ভুলটা করে বসেছিল। ও যদি তোর মতো জীবনের সব ভালোমন্দ দিক বুঝত তবে সেদিন নির্দ্বিধায় বড়দের কথা মেনে নিত।
কিন্তু আজ যখন ও সেই ভুল শোধরাতে চাইছে তখন তুই এত জিদ করছিস কেন? তুই বুদ্ধিমতী আমি তাই জানতাম, কিন্তু তোর বর্তমানের আচরণ আমাকে হতাশ করছে। তুই আমার বোন, তাহমিদ আমার ভাই। তোরা দুজনেই আমার কাছে সমান। কেউ যদি ভুল করে এবং পরে অনুতপ্ত হয় তখন তাকে ক্ষমা করা উচিত। আমি কি বলতে চেয়েছি তুই নিশ্চয়ই বুঝেছিস। কুহু কিছুক্ষণ ঝিম মেরে বসে থাকে। সুপ্তির কথা মনোযোগ দিয়ে ভাবছে। সত্যিই আমি জিদ করছি। আমি তো কখনো জেদি ছিলাম না। কেউ কখনো জেদি তকমা আমার নামের আগে বসায়নি। তবে আজ কেন জেদি তকমা পেলাম? আমার ভেতরে মনুষ্যত্বের বদলে কেন মাথাচাড়া দিল? আমি কেন সেদিনের কথাগুলো ভুলতে পারছি না? ছোটমাও তো বহুবার আমাকে মা ন করেছে, ত করেছে, মা ন করেছে, কই তার উপর কখনো এমনভাবে রেগে থাকিনি তো। ছোটমা কখনোই আমার কাছে ক্ষমা চায়নি, তবুও বারবার বেহায়ার মতো তার সাথে যেচে কথা বলি। কিন্তু এই মানুষটা ক্ষমা চাইছে, অনুশোচনা করছে, তবুও তাকে কেন ক্ষমা করতে পারছি না? আমার কি হয়েছে? আপু, তোমাদের যেতে দেরি হবে বোধহয়। আমি আর থাকতে পারছি না। তোমরা থাক, আমি গেলাম। সুপ্তির কথার কোন উত্তর খুঁজে না পেয়ে কুহু চলে যেতে চায়। কুহুর যাওয়ার কথা শুনে তাহমিদ অসহায় চোখে সুপ্তির দিকে তাকায়। খুব বড় হয়ে গেছিস দেখছি আজকাল। আমার কথা শেষই হলো না কিন্তু তুই চলে যাচ্ছিস। অহংকার এতটাই গ্রাস করেছে তোকে। আমাকে ভুল বুঝো না আপু। আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। অহংকারকে নিজের ভেতরে ঠাঁই দেয়ার মতো দুঃসাহস আমার কখনোই হবে না। তোমরা আমার পাশে না থাকলে এতদিন কোন কে প চে ম তা ম। তোমার বলা কথাগুলোর কোন জবাব আমার কাছে নেই, তাই আমি চলে যেতে চাইছি। আর ভুলের কথাই যদি বলো, সেদিন তাহমিদ ভাইয়া কোন ভুল করেনি? তাই এখানে ক্ষমা করার কোন প্রশ্নই আসে না। তিনি সত্যি কথাগুলোই সেদিন বলেছিলেন। তার পাশে দাঁড়ানোর কোন যোগ্যতাই আমার নেই, এটা আমার কাছে চিরন্তন সত্য। তবে আমি চাইছি না বা চাই না কেউ আমাকে দয়া অথবা করুণা করুক। হয়তো সেদিনের কথাগুলো বলার পর তার মনে আমার জন্য করুণা জন্মেছে। একটা মাহিনা মেয়েকে কেন এভাবে বলেছে, সেটাই বোধহয় এই করুণা জন্মানোর মূল কারণ। কিংবা দিনের পর দিন কিভাবে সৎমায়ের দ্বারা হয়েছি এটা জানার পর দয়া দেখাতে ইচ্ছে করছে। কিন্তু আমি তো কারো দয়া অথবা করুণা চাই না। তাই আমার প্রতি কোন দয়া কিংবা করুণা না দেখালে, আমাকে আমার সিদ্ধান্ত অনুযায়ী চলতে দিলে তার প্রতি কৃতজ্ঞ থাকব। তুমি তাকে বলে দাও রাস্তাঘাটে আমাকে ডাকাডাকি না করলে আমার জন্য ভালো হয়। তার এত করুণার আমার প্রয়োজন নেই। কে চাইছে তার এত করুণা? কুহু, তুই এসব কি ব্যাস, অনেক হয়েছে সুপ্তি। আমি সব শুনেছি। তবে তোর বোনকে বলে দিস আজকের বলা কথাগুলোর জন্য ভবিষ্যতে তাকে যেন অনুশোচনা করতে না হয়। আমি আর তাকে রাস্তাঘাটে ডাকব না। আর এটাও বলে দিস কোন দয়া অথবা করুণা তাকে আমি কখনোই করিনি। তার জন্য আমার কি অনুভূতি ছিল বা আছে তা যদি সে জানত তবে আজ এসব বলতে পারত না। আজ থেকে তার ভালো থাকার দিন শুরু হলো। আশা করছি যেখানে তাহমিদের ছায়া পড়বে না সেখানে সে মুক্তভাবে শ্বাস নিতে পারবে। সুপ্তির কথার মাঝে বাধা দিয়ে তাহমিদ কথাগুলো বলে কফিশপ থেকে বেরিয়ে যায়। যাবার আগে অবশ্য বিল মিটিয়ে যায়। কুহু ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। সুপ্তি স্তব্ধ হয়ে তাহমিদের যাওয়ার পানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে গেল ও বুঝতেই পারছে না। কুঞ্ছায়া লোকজনের পদচারণায় মুখরিত। আত্মীয় স্বজনরা সবাই আনন্দে মেতেছে। 3 দিন পর সুপ্তির বিয়ে। আজ মেহেদি উৎসব। সকলে কমিউনিটি সেন্টারে যাবার জন্য তোড়জোড় শুরু করেছে।
আজ দুপুরের দিকে কায়েস তার পুরো পরিবার নিয়ে বড় বোনের বাসায় এসেছে। সিক্তা, আরশি, তনয়া, দৃষ্টি খুশিতে লাফালাফি করছে। অনুষ্ঠানে কে কি পড়বে সেই নিয়ে তোড়জোড় চলছে। আনান, তাহমিদ আর নাজমা পারভিনের ছেলে নিহান যাবতীয় দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে। শামিউল রাশেদিন পরিবার নিয়ে দেশে এসেছেন কয়েকদিন হল। তিনি বড় ভাইকে বিয়ের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজেই সব দেখাশোনা করছেন। বিকেলে সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে যায়। কুহুও এসেছে একটু আগেই। পার্লার থেকে 3 জন বিউটিশিয়ান এসেছে সুপ্তিকে সাজাতে। সিক্তা, আরশি, তনয়া বায়না ধরেছে তারাও সাজবে। আফরোজা নাজনীন বাচ্চাদের আবদার মেনে নেন। বিউটিশিয়ানদের বলে দেন যারা যারা সাজতেন চায় তাদের সবাইকে সাজিয়ে দিতে। সেই সাথে তিনি কুহুকে ধরে এনে বলে দেন সাজাতে। কুহুর ইচ্ছে ছিল না সাজার, কিন্তু ফুপু কষ্ট পাবে ভেবে রাজি হয়। বাড়িতে পাটায় গাছের টাটকা মেহেদি পাতা বেটেছেন কয়েকজন মিলে। বাটা মেহেদি পাতা সুপ্তির হাতে দিবে। আবার এখান থেকেই কিছু বাটা পাতা বরের বাসায় যাবে। বরকে ছোঁয়ানো হবে এই বাটা পাতা। আবার বরপক্ষ আসবে সুপ্তিকে মেহেদি পরাতে। সন্ধ্যার পর মেহেদি উৎসব শুরু হয়েছে। মেয়েরা সবাই হাতে মেহেদি দিয়ে রানীর ন্যায় বসে আছে। তাদের পরনে হালকা সবুজ রঙের শাড়ি। আর ছেলেরা পরেছে হালকা সবুজ রঙের পাঞ্জাবি সাথে কালো জিন্স। কুহু সেন্টারে আসার পর থেকে তাহমিদ ওর সামনে আসেনি। কুহু খেয়াল করল তাহমিদ ওর থেকে দূরে দূরে থাকছে। এমনকি ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। কুহু হাফ ছাড়ে। হলরুমে সুপ্তির বন্ধুরা নাচ গানে মেতেছে। ওদের সাথে তাল মেলাচ্ছে সিক্তা, আরশি, তনয়া, দৃষ্টি, সুপ্তির ছোট চাঁচুর মেয়েরা, এমনকি সুপ্তির বড় 2 বোনও। একটু পরেই বরকে মেহেদি পরাতে যাবে কনেপক্ষ। ভেতরে ডালা সাজাচ্ছেন বড়রা। কুহু এতক্ষণ ভেতরেই ছিল। সেখানে অত্যধিক চেঁচামেচিতে ওর মাথা ব্যথা করছে বিধায় ও বাগানে এসে দাঁড়ায়। বাগানে হরেক রকম ফুল গাছ। কতক গাছে থোকায় থোকায় ফুল ফুটেছে। কুহু লক্ষ্য করল বাগানের এক কোণে মাঝারি উচ্চতার একটা নাগচাপা গাছে ফুলে ছেয়ে গেছে। রাতের আধারে সাদা সাদা ফুলগুলো তারার ন্যায় জ্বলছে। কুহুর খুব ইচ্ছে করছে ফুলগুলো ছুঁয়ে দিতে, কিন্তু সেগুলো ওর নাগালের বাইরে। কুহু বাধ্য লাফ দেয় ফুলগুলো ছুঁতে, কিন্তু কুহু ব্যর্থ হয়। তবুও পুনরায় চেষ্টা করতে থাকে। কয়েকবার চেষ্টা করেও যখন পারল না, তখন মন খারাপ করে চলে আসতেই কয়েকটা ফুল ওর মাথায় পড়ল। অবাক হয়ে পেছনে ফিরতেই দেখল তাহমিদ নাগচাপার একটা ডাল ধরে ঝাঁকুনি দিচ্ছে। আর তাতেই ফুল ঝরে পড়ছে কুহুর উপর। জোরে সোরে আরেকটা ঝাঁকুনি দিতেই আরো কয়েকটা ফুল এসে পড়ল কুহুর শরীরে। যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবে স্থান ত্যাগ করে তাহমিদ। একটাবারও কুহুর দিকে তাকায় না। কুহু এত সব চিন্তা না করে মাটিতে পড়ে থাকা ফুলগুলো কুড়াতে থাকে। ওর ঠোঁটের কোণে অস্পষ্ট হাসির আভাস। কিন্তু কেন এই হাসিটা সে বুঝতে পারে না। লোকটা এত খেয়াল রাখে ওর। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করল কুহু, তাহমিদ ওর দিকে একবারও তাকায়নি। সে অন্যদিকে মুখ ঘুরিয়েছিল। কুহুরা কয়েকজন মিলে বরের বাসায় যায় মেহেদি পরাতে। সাথে তাহমিদ, আনান, নিহানও আছে। ওরা সব কাজিনরা এক গাড়িতে বসেছে। সারাটা পথ হাসিঠাট্টা, গান গেয়ে অতিক্রম করে। বরের বাসায় পৌঁছতেই ওদের ফুলেল বর্ষণে স্বাগত জানায় বরপক্ষ। কুহু বেশ কিছুক্ষণ থেকেই খেয়াল করছে বরপক্ষের একটা ছেলে ওর চারপাশে ঘুরঘুর করছে। কুহু ছেলেটাকে পাত্তা না দিয়ে সিক্তার কাছে আসে। হ্যালো, আমি সিফাত, রাহাত ভাইয়ার কাজিন। আপনি সুপ্তি ভাবির কে হন? সেই ছেলেটা কুহুর সামনে এসে জিজ্ঞেস করে। কুহু সামনে তাকিয়ে দৃষ্টিকে দেখল।
ওর বুকের ভিতর ভয় ধুকপুক করছে। দৃষ্টি যদি ছোটমাকে বলে দেয় তবে ছোটমা ওকে আস্ত রাখবে না। তবে সিক্তা কুহুর মনোভাব বুঝতে পারে। হ্যালো ভাইয়া, আমি সিক্তা, আপনার সুপ্তি ভাবির ছোট বোন। আর ও আমার কাজিন। কিন্তু আমি তো উনাকে জিজ্ঞেস করেছি উনার কি রাগ হয়েছে। না, রাগ হবে কেন, ও একটু এমনই। বলেই সিক্তা কুহুর হাত ধরে স্টেজের একপাশে নিয়ে আসে। দূর থেকে এতক্ষণ সব লক্ষ্য করছিল তাহমিদ। এমনকি ওদের এখানে আসার পর থেকেই ছেলেটা যে কুহুকে ফলো করছিল সেটাও লক্ষ্য করেছে। তাহমিদ ধীর পায়ে এসে দাঁড়ায় সিফাতের পাশে। এক্সকিউজ মি ব্রাদার, আমি তাহমিদ, সিক্তার ভাই প্লাস বন্ধু। ওই যে কোমর ছাড়ানো চুলের মায়াবিনী কন্যাকে দেখছেন না, ও আমার উঠবি। ও আবার একটু লাজুক কিনা, তাই অচেনা কারো সাথে কথা বলতে চায় না। ওর এমন আচরণে কিছু মনে করবেন না। ওর তরফ থেকে আমি সরি বলছি। সিফাত নামক ছেলেটাকে তোবদা খাইয়ে পাঞ্জাবির কলার ঠিক করতে করতে প্রস্থান করে তাহমিদ। কিছুক্ষণ পর থেকে কুহু লক্ষ্য করল সিফাত ওর দিকে আর তাকাচ্ছে না। কুহুর একটু খটকা লাগে। আসার পর থেকেই যে ছেলেটা ওর পিছে পড়েছিল সে হঠাৎ করেই ওর দিকে ঘুরেও তাকাচ্ছে না। কিছু ঘটেছে নাকি? কুহু আল্লাহ আল্লাহ করছে এখান থেকে যেতে পারলেই ও বাঁচে। সব কাজিনরা মিলে রাহাতকে মেহেদি পোড়ায়। এরপর স্টেজে কিছুক্ষণ হই হুল্লোড় করে। কুহু বাদে সবাই নানান ভঙ্গিমায় সেলফি নিতে ব্যস্ত। কুহু শুধু অসহায়ের ন্যায় দেখতে থাকে ওদের কাজকর্ম। তবে এত কিছুর মাঝে কুহুর নজরে আসে এখানকার কয়েকটা মেয়ে তাহমিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। ওর আশেপাশে ঘুরঘুর করছে, যেচে তাহমিদের সাথে কথা বলছে, আবার কারণে অকারণে হাসতে হাসতে তাহমিদের গায়ে ঢলে পড়ছে। এসব দেখে কুহু খুব মজা পাচ্ছে। তার তাহমিদ বেচারা চিপায় পড়েছে। সে যেখানেই যাচ্ছে মেয়েগুলো ওর সাথে সাথেই থাকছে। বিষয়টা সিক্তা আরশিও লক্ষ্য করে হেসে কুটি কুটি হচ্ছে। কি ভাই, খুব মজা লুটছ দেখছি। আহা, কি চাঁদ কপাল তোমার। না চাইতেও ললনারা তোমার চারপাশে ঘুরঘুর করছে। আর আমাকে দেখ, এত অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছি কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। আনা নেই পো রা কপাল, মানুষকে দেখাবি কেমনে। হায় রে নি স্থ র ললনা, তোমাদের কি একটুও দয়ামায়া হয় না এই অবোধ পুরুষের ওপর? আনানের কথা শুনে তোনয়া হো হো করে হেসে উঠে। এই ছেমরি, চুপ, এভাবে হাসিস না। তোর বিকট হাসির শব্দে বিয়ে বাড়ির সব আত্মীয় স্বজনরা পালাবে। আমি কাঁদছি দুঃখে আর সে চিল চিৎকারের সাথে হাসছে। আনানের ধমকও তোনয়ার হাসি থামাতে পারে না। ওহে বৎস, এত উদাস হইও না। দেখে নিও ললনারা না আসলেও তাহাদের দাদি নানি ঠিকই তোমার টানে ছুটিয়া আসিবে। তাহমিদের এতটুকু কথাই আনানের ফুঁসে ওঠার জন্য যথেষ্ট ছিল। ভাই, এটা তুমি কি বললে? কোথায় আমি যেখানে যাই সেখানেই তোমার জন্য একটা ফুটফুটে ভাবি খুঁজে সময় নষ্ট করি, আর সেই তুমি কিনা আমার জন্য নানি দাদিকে সিলেক্ট করছো? এটা অন্যায়, মহা অন্যায়। এ আমি কিছুতেই মানতে পারছি না। শোন দেবদাস, আমার জন্য যেখানে সেখানে ফুটফুটে ভাবি না খুঁজে একটা শ্যামাঙ্গিনী ভাবি খোঁজ। দেখবি অতি সহজেই পেয়ে যাবি। এবার যা, কোন ললনা পোষবার মতো বয়স এখনো তোর হয়নি। আগে নিজের মনকে বশ মানাতে শিখ, তখন দেখবি ললনারাও তোকে দেখে অটোমেটিক বশ মানবে। অপমান করলে নাকি উপদেশ দিলে? কিছুই তো বুঝলাম না। তুই যে অর্থে নিবি সেটাই। এখন এসব বাদ দিয়ে ওইটার খাওয়ার ব্যবস্থা কর। তোরা সবাই খেলি কিন্তু সে মাথা ব্যথার অজুহাতে কিছুই খায়নি। আবার তো সে হোস্টেলে ফিরে যাবে, সেখানে গিয়ে খাবার পাবে না কিন্তু। তাহমিদের কথায় আনানের মনে পড়ল আসলেই তো কুহু কিছু খায়নি।
এখন ওর জন্য খাবার কোথায় থেকে আনি? মেয়েটা নিশ্চয়ই ক্ষুধায় কষ্ট পাচ্ছে। ও যেমন মেয়ে ক্ষুধায় মরে গেলেও কারো কাছেই বলবে না এখন কার কাছে যাই খাবার আনতে। চিন্তায় মাথা চুলকাতে থাকে আনান। ঠিক তখনই তাহমিদ একটা প্লেটে করে খাবার নিয়ে হাজির হয়। এই নে, ওইটাকে দিয়ে ওর পাশে বসে থাকবি। ওর খাওয়া হলে তবেই আসবি। তাহমিদ একটা চেয়ার টেনে নিয়ে বসে ওর আরেক হাতে থাকা প্লেট থেকে খেতে শুরু করেছে। আনান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তাহমিদের দিকে। ভাই সব সময়ই ওর খেয়াল রাখে। এতদিন কিছু মনে না হলেও আজ এন্দে হউকি দিচ্ছে মনে। ভাই কিছুক্ষণ আগে বলল ফুটফুটে ভাবি নয়, তার শ্যামাঙ্গিনী চাই। আবার সব সময় বলে সে তার ডাবল আত্মীয়। এভাবেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলে আনান। এই যে জামাই মিয়া, এভাবে বউয়ের বড় ভাইকে রেখে গোগ্রাসে গিলছ, তোমার লজ্জা করছে না? একটু তো সম্মান করতে শিখ। এভাবে অসম্মান করলে আমার বোন তোমার কাছে দিব না। আর তুমি একটু আগে কি বললে? আমার ললনা পোষবার মতো বয়স হয়নি। আমি ভার্সিটির স্টুডেন্ট, বুঝলে? একটা নয় 10টা ললনা পোষবার ক্ষমতা আমার আছে। আনান কৌতূহলী হয়ে এক ভুরু উঁচিয়ে তাহমিদকে চা দেয়। কানের নিচে দিব একটা। আমার বউকে না দেয়ার তুই কে? তোকে যা বলেছি সেটা কর। সম্মান পরে চাইতে আসিস, তখন ভেবে দেখব তোকে সম্মান করা যায় কিনা। এখন একটু খেতে দে। আর কি বললি যেন? তুই ললনা পুষবি মানে? ললনা কি পোষবার জিনিস? ওদের যত ভালোবাসা দিবি দেখবি এমনিতেই পোষ মেনে যাবে, আলাদা করে পোষবার প্রয়োজন পড়বে না। তাহমিদের কথা শুনে আনানের সব ভাব ফুস করে হাওয়ায় মিলায়। ভাই এভাবে পাল্টি মারল কেন? সেই বলল পোষ মানাবার কথা, এখন সেই আবার উল্টা গান গাচ্ছে। বিরস বদনে কুহুর নিকট আসে। ওর হাতে প্লেট ধরিয়ে দিয়ে একটা চেয়ার এনে দেয়। কুহুর খাওয়া না হওয়া পর্যন্ত বসে বসে পাহারা দেয়। ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আড্ডা ফেলে মুখ কালো করে আছো। ঘটনা কি ভাইয়া? এই মায়া, তুই চুপচাপ খা কইলাম। আমার ঘাড়ে কয়টা মাথা যে তোকে এখানে রেখে আড্ডা দিতে যাব? শেষে দেখা যাবে গার্লফ্রেন্ডকে দেখানোর জন্য এই চুল ভর্তি মাথাটাই থাকলো না। আমি কি জিজ্ঞেস করলাম আর তুমি কি উত্তর দিলে? তোমার বোধ করি মাথার ব্যায়াম হয়েছে। ওই চুপ কর কইলাম। আমি 5 মিনিট আগ পর্যন্ত ঠিকই ছিলাম, কিন্তু এখন মাথা আওলায় গেছে। আচ্ছা কুহু, একটা কথা বলতো, কি করলে একটা ছেলে কোন মেয়ের প্রেমে পড়ে? ফিসফিসিয়ে জানতে চায় আনান। আমি তো জানি না ভাইয়া, এ বিষয়ে আমার জ্ঞান শূন্যের কোঠায়। খালি ঢং করস। এদিকে পাবলিক ঠিকই হা বু ডু বু খাচ্ছে। তোর মতো বোকা মায়া এসব কেমনে কি? আনানের কথার কিচ্ছুটি বুঝতে পারে না কুহু। ও শুধু ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকে আনানের দিকে। আবার কিছু জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে। যদি ধমক দেয়, ওই মায়া তাড়াতাড়ি খা, চেটেপুটে খাবি কইলাম। তাছাড়া দেখা যাবে প্লেট মুছে আমারই তোকে খাওয়ানোর হুকুম জারি হলো। আর ভাল লাগে না। কি বোকা আমি, এতদিন কিচ্ছুটি বুঝিনি। এত জল কোথায় রাখিস তোরা মায়ারা, যে পাবলিক ডু বে সেই জল পান করে? ছি ভাইয়া, এসব কি বলছো? আমি তোমার ছোট বোন হই। লজ্জা শরম কি বিকিয়ে দিয়েছ? যে ঝটকা খাইলাম, এখন লজ্জা শরমও কাছে আসতে লজ্জা পাইতাছে। কথা মাঝেই আনানের চোখ যায় কিছুদূর সামনে দাঁড়ানো তাহমিদের দিকে। তাহমিদ চোখ পাকিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। ততক্ষণে কুহুর খাওয়া শেষ। আনান কুহুর হাত থেকে প্লেট নিয়ে ডাস্টবিনে ফেলে এসে বলে, শোন আমার কলিজার বইন, তোর যখন যা লাগবে আমাকে বলবি।
সাথে সাথে আমি সেগুলো হাজির করার চেষ্টা করব। মনে রাখবি এই অধম ভাই সব সময় তোর পাশে আছে। আনানের ভাষণ দেয়ার ভঙ্গিতে বলা কথা শুনে কুহু হাসতে থাকে। আনান ইশারায় কুহুকে সিকতাদের কাছে যেতে বলে। কুহু চলে গেলে আনানও তাহমিদের কাছে আসে। আমি পাশ করেছি ভাই। 10-এ 10 পেয়েছি তো। 10-এ 50 পেয়েছিস। এবার চল, অনেক রাত হয়েছে। বাসায় যাওয়ার প্রস্তুতি নে। কবে থেকে এসব চলছে ভাই? আমার চোখে ধুলো দিয়ে আমার সামনেই সবকিছু চালিয়ে গেলে। কি সব চলছে? তোর চোখে কোন ধুলা দেখতে পাচ্ছি না আমি? বেশি কথা না বলে চল। আর শোন, এখন কাউকে কিছুই বলিস না। যা দেখছিস সব একতরফা। তাহমিদের কথা শুনে আরেকবার ঝটকা খায় আনান। একতরফাতেই এত খেয়াল, এত কেয়ার। বাপরে বাপ, এত ভালোবাসা কই থেকে আসে? চলবে।